সো আজকে আমরা শুরু করবো হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সার্কেল অর্থাৎ বৃত্তের অধ্যায়। এখানে দুইটা অধ্যায় আছে 4.1 অ্যান্ড 4.2। দুইটা অধ্যায়ই বেশ বড়। সমস্যা হচ্ছে অধ্যায়টা তেমন বড় না, কিন্তু অধ্যায়ের অঙ্কগুলো অনেক বড়, অর্থাৎ ক্যালকুলেশনটা একটু বড় হয়। এমনি অঙ্কগুলো খুবই সোজা। সো তোমরা বোর্ডে কিছু সূত্র দেখতে পাচ্ছ। এই সূত্রগুলা তোমরা খাতার মধ্যে সুন্দর করে লিখে ফেলবে। এই সূত্রগুলো দিয়ে তোমাদের অঙ্ক প্রচুর করতে হবে। এই সূত্রগুলো যদি ভালো মতো পারো তাহলে এই অধ্যায়ের 65% থেকে 75% পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে 4.1 অধ্যায়ে। 4.2 অধ্যায়ে আরেকটা ফেমাস সূত্র আছে, তা তোমার সরলরেখাতে পড়ে আসছিলে, ওইটা দিয়ে ওই অধ্যায় শেষ হয়ে যাবে। মোট কথা বৃত্তের অধ্যায়টা সোজা, কিন্তু বৃত্তের অধ্যায় সব থেকে বড় সমস্যা কিছু ছোট ছোট কিছু কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো তোমাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই কন্ডিশনগুলো যদি ভালো করে মাথায় রাখতে না পারো তাহলে কিন্তু বৃত্তের অধ্যায়গুলো খুব সহজে পারা যাবে না। এটা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন বা ট্রিগোনোমেট্রি এর মতো কোনো কিছু না। এটা খুবই লাইনগুলোকে খুব নিখুঁতভাবে পড়তে হবে, পড়ে পড়ে তোমাকে পরে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে তোমাদেরকে আমি যেটা সম্পর্কে আলোচনা করব তা প্রথমেই আমরা 4.2 অধ্যায়ের মধ্যে দেখতে পাচ্ছি সূত্র দেওয়া আছে, অনেক সূত্র দেওয়া আছে, বোর্ড ভরে সূত্র দেখতে পারতেছো তোমরা, কিন্তু সত্যি কথা বলতে অধ্যায় সাপেক্ষে এই সূত্রগুলা কিন্তু আমরা মোটামুটি অর্ধেক সূত্র দিচ্ছি তোমাদেরকে এখানে, আর অর্ধেক সূত্র আছে। তবে মোস্ট অফ দ্য টাইম এই সূত্রগুলো অ্যাপ্লাই করার মাধ্যমেই যাবতীয় সমস্ত অঙ্কই সলভ হয়ে যায়। তো আমরা এক এক করে সূত্রগুলো একটু দেখে দেখে সামনে আগানোর চেষ্টা করব। এই অধ্যায়ে সব থেকে বেশি যে সূত্র তোমাদের কাজে লাগবে সেটা হলো একদম প্রথম সূত্রটা, সাধারণ বৃত্তের সমীকরণ। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। খুব ভালো করে খেয়াল রাখবা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সমীকরণটা তোমার সব থেকে বেশি কাজে লাগবে 4.1 এন্ড 4.2 দুইটা অধ্যায়কে সলভ করার জন্য। সো কোনোভাবেই যেন এই সূত্রটার কথা যেন ভুলে না যাও। ভুলে গেলে তুমি সামান্য থেকে সামান্য অঙ্কও করতে পারবে না। তবে আমি যেটা বলছিলাম, তোমাদের কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে, বিভিন্ন শর্ত আছে, সেই শর্তগুলো আমি একটু আলোচনা করবো, আর কিছু বিষয় একটু জেনে আসি। যদি কোনো সমীকরণ এরকম হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 টাইপের হয়, সেক্ষেত্রে সেন্টার অফ সার্কেল, যেটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, -g, -f দ্বারা প্রকাশ করা হবে। আমি আবার বলতেছি, যদি এরকম টাইপের কোনো সমীকরণ তোমাদের সামনে আসে তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রকে -g, -f দ্বারা প্রকাশ করা হবে। অর্থাৎ এখানে g এর মান, তুমি যে মানটা পাবা সেটাকে তুমি অপোজিট সাইনে রূপান্তর করবে। অর্থাৎ এখানে প্লাস মান পেলে জির মান সেটা হবে মাইনাস, আর যদি এখানে এফ এর মান মাইনাস পাও তাহলে সেটা এফ এর মান হয়ে যাবে তখন প্লাস। কারণ সেন্টার অফ সার্কেল এই সমীকরণের পরিপ্রেক্ষিতে তুমি -g, -f দ্বারা সেটাকে সূচিত করবে। এন্ড ফাইনালি এখান থেকে রেডিয়াস মানে ব্যাসার্ধ বের করার সূত্র হলো r = √g² + ab² - c, √g² + ab² - c। তোমরা এগুলো সবকিছু বুঝতে পারবা, g কোনটা, f কোনটা, c কোনটা, এবং তারপরে সেগুলোকে দিয়ে কাজ করে কি হবে। তবে অধ্যায়টা খুব বেশি কঠিন না, আমি আবারও বলতেছি, কিন্তু অধ্যায়ে অনেক কিছু খেয়াল রাখতে হবে তোমাকে, এই আর কি। সো এই সূত্রটা তোমরা প্রধানত তোমাদের বেশিরভাগ সময় এই সূত্রগুলো কাজে লাগে। তবে একদম মেন যে সূত্রটা আছে, সাধারণ বৃত্তের সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। এই সূত্রটা কোনোভাবেই কারোর ভুল হওয়া যাবে না, তোমার প্রচুর বেশি কাজে লাগবে। এই অধ্যায়ের সমস্ত অঙ্কের মধ্যে আমি একটা বিষয় খেয়াল করে দেখি, যেটা যে ঘুরে ফিরে তোমাকে সবসময় তিনটা ভ্যালু এর মান খুঁজতে হয়। ফার্স্ট g, সেকেন্ড f এন্ড থার্ড c। যদি কখনো কোনো অঙ্কের মধ্যে g, f, c এর মান দেওয়া না থাকে, সামহাও তোমাকে বের করে নিতে হবে কোনো কন্ডিশন সূত্র ফেলে বা কোনো একটা সূত্র ইউজ করার মাধ্যমে বা কোনো বেসিক খাটিয়ে তোমাকে g, f এবং c এর মান বের করে নিতে হবে। যদি সেটা বের করে নিতে পারো তাহলে তুমি ওই মানটা তুমি একদম মেন সমীকরণ যেটা কথা বললাম এই সমীকরণের মধ্যে বসায় দিলেই একটা বৃত্তের সমীকরণ তৈরি হয়ে যাবে। অর্থাৎ একটা বিষয় সবসময় বেশি খেয়াল করা লাগে এই অধ্যায় বা এরপরের অধ্যায়ে, যে তোমার কাছে জি, এফ বা সি এর মান আছে কিনা। তুমি বিভিন্ন ইকুয়েশন পাবা, এখানে অনেকগুলো সমীকরণ চলে আসবে, কোনো অঙ্ক করতে গিয়ে তোমাকে 5টা, 6টা, 7টা সমীকরণ চলে আসবে, এরকমও হতে পারে। সো সমস্ত সমীকরণগুলোকে ক্যালকুলেট করার মাধ্যমে তোমার টার্গেট রাখতে হবে সবসময় জি, এফ এবং সির মান তুমি যদি ম্যানেজ করতে পারো তাহলে সেই মানটা ফাইনালি তুমি এই সমীকরণে যদি বসায় দাও তাহলে তোমার অঙ্কটা সলভ। ওকে, সো এই তিনটা মান বের করার টেন্ডেন্সি তোমার মাথায় কিন্তু রাখতে হবে, খুব ভালো করে বিষয়টা মাথায় গেঁথে রাখবা এই অধ্যায়ের জন্য। এরপর একটা বিষয়, যে আরেকটা সূত্র যেটা খুব বেশি কাজে লাগে সেটা হলো এটা,
এইচ কে কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ আর হলে এটাকে বৃত্তের কেন্দ্রকে এইচ এবং কে দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং ব্যাসার্ধ যদি আর হয় সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ সূত্র x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। কথাটা খেয়াল রাখবে। তবে এই সূত্র তুমি তখনই ফেলতে পারবে যখন তুমি দেখবা যে তোমার কেন্দ্র এবং ব্যাসার্ধ উভয়ের মান দেওয়া আছে, তখন তুমি চাইলে এই সূত্রটা ফেলতে পারো, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। বলতে পারো এটা অনেকটা এরকমই, এটাকে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এরকম কিছু একটা পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট। এটা 2gx 2f প্লাস c, এখানে কিন্তু সেটা না, এটা হলো একটা নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধর মান যদি দেওয়া থাকে তখন তুমি এই সূত্রটা ফেলতে পারবে, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। এরপরে আমি যে কন্ডিশনগুলোর কথা বলতে যাচ্ছিলাম সেই কন্ডিশনগুলো এখন দেখা যাক। এই কন্ডিশনগুলো আসলে খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে, না হলে কোনোভাবে এটা পারা যাবে না। যদি বৃত্তটি x অক্ষের উপর অবস্থিত হয়, এরকম তুমি অনেক কন্ডিশন পাওয়া যখন তুমি অঙ্ক করবা, উদ্দীপকের মধ্যে অনেক কন্ডিশন দেওয়া থাকবে, x অক্ষের উপর অবস্থিত আছে বৃত্তটা বা y অক্ষের উপর অবস্থিত আছে, এরকম অনেকগুলো কথা বলে দিবে। যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে f এর মান সবসময় শূন্য। একদম ভালো করে এগুলো মাথায় রাখতে হবে, কোনো উপায় নাই কিন্তু যখন x অক্ষের অবস্থিত হবে তখন f এর মান শূন্য, এই লাইনটা দেখে তাকায় দেখো। আর যখন y অক্ষের উপর অবস্থিত হবে তখন এই g এর মানটা শূন্য হবে, ঠিক অপোজিট। আবারও বলছি, যখন x অক্ষের উপর অবস্থিত তখন এই সাথে যে x এর সাথে যে g আছে সেটা শূন্য হবে না, অপোজিটটা হবে, তার মানে f এর মান শূন্য হবে। আর যখন y অক্ষরে অবস্থিত হবে তখন f শূন্য হবে না, বরং তার অপোজিটটা মানে g এর মানটা শূন্য হবে। এভাবে যদি একটু মিলিয়ে পড়তে পারো তোমার জন্য সবথেকে বেস্ট হয়। সো এই দুটো লাইন তোমার কাজে লাগতে পারে যখন ম্যাথ করবা। এছাড়া কিছু কন্ডিশন আরো অনেক কাজে লাগে, অনেক কন্ডিশন আছে অধ্যায়ের মধ্যে। যদি বৃত্তটা মূল বিন্দুগামী হয়, তোমরা জানো যে কোনো একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয়, ফর এক্সাম্পল একটা গ্রাফ, এর মূল বিন্দুগামী বৃত্তটা এরকম, তাহলে এই মূল বিন্দুর স্থানাঙ্ক কত বলো? 0 0। ব্যাপারটা কি বুঝতে পারছো? এবং যদি বৃত্তটা মূল বিন্দুগামী হয় তাহলে c এর মান অলওয়েজ শূন্য হবে, c এর মান অলওয়েজ কত হবে? শূন্য হবে। খুব ভালো করে খেয়াল রাখবা। এছাড়া যদি বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে তাহলে g স্কয়ার ইকুয়াল টু c, একটা সমীকরণ এটা। আবার y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইকুয়াল টু c, এই কন্ডিশনগুলো খুব কাজে লাগে। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে g স্কয়ার ইকুয়াল টু f স্কয়ার ইকুয়াল টু c, অর্থাৎ g স্কয়ার এবং f স্কয়ার এর মান দুইটাই c এর সমান। এছাড়া কিছু কন্ডিশন মাঝে মাঝে কাজে লাগে, যে যদি x অক্ষের খণ্ডিত অংশ বের করতে বলে তাহলে সেখান থেকে সূত্র লাগবে 2√g স্কয়ার মাইনাস c, আর y অক্ষের খণ্ডিত অংশ বের করতে বলে 2√f স্কয়ার মাইনাস c। এই সূত্রগুলো দেখতে পাচ্ছ। আরো কিছু টুকটাক বেসিক আছে, যারা সরল রেখার অধ্যায়টা ভালো করে পারো তাদের জন্য এই অধ্যায়টা অনেক বেশি সুবিধা হবে। তবে বৃত্তের অধ্যায়টা করে মজা আছে, কিন্তু আমি আবারও বলতেছি যে অঙ্কগুলা একটু বড়, প্রত্যেকটা অঙ্কই অনেক বড় বড় অঙ্ক, দেখা যায় ক্যালকুলেশনটা করতে বড় হয়ে যায়। কিন্তু তুমি যদি ভালো করে এটা মাথায় রাখতে পারো যে কোনটার কোন সূত্র কোথায় ফেলতে হবে, তাহলে এই অধ্যায় তোমার জন্য কোনো কঠিন কিছুই না। আর তুমি দেখতে পাচ্ছ উদ্দীপকের মধ্যে তোমার সবসময় টার্গেট থাকবে এই একটা সূত্র তৈরি করার জন্য। তবে কখনো কখনো একটা কন্ডিশন বলে দেয় যে এই বৃত্তটা কোথায় অবস্থিত, অর্থাৎ এই বৃত্তের অবস্থান নির্ণয় করতে বলে, বৃত্তটা ভেতরে আছে নাকি তোমার বৃত্তটা বাহিরে আছে, এরকম একটা কথা বলে দেয়। যদি কখনো তুমি দেখো যে এই সমীকরণটা ইকুয়াল টু 0, তাহলে বুঝতে হবে বৃত্তটা এর উপর অবস্থিত, অর্থাৎ বৃত্তটা তোমার সরাসরি সমীকরণটার উপর অবস্থিত। আর যদি কখনো দেখো যে এইটা ইকুয়াল টু 0 নাই, ইজ লেস দেন 0 আছে, তাহলে তোমাকে বুঝতে হবে বৃত্তটা ভেতরে অবস্থিত। আর যদি কখনো ইজ গ্রেটার দেন 0 দেখো, তাহলে তুমি দেখবা বৃত্তটা বাহিরে অবস্থিত। এই কন্ডিশনগুলো তোমার কাজে লাগবে, একটু খেয়াল রাখবা। আবার বলতেছি, যদি এই সমীকরণটা থেকে যদি x y এর সমস্ত যদি মান টান বসাও, তারপর তুমি যদি দেখো যে এইটার ফলাফল 0 অপেক্ষা ছোট, তাহলে বুঝতে হবে বৃত্তটা ভেতরে অবস্থিত, ঠিক আছে? আর যদি দেখো যে এটা বড়, তাহলে এটা বাহিরে অবস্থিত। আর যদি দেখো যে এক্স্যাক্টলি সমান, এটা ইকুয়াল টু 0, তখন বুঝতে হবে এটা বৃত্তের উপর অবস্থিত, এই সমীকরণটা বৃত্তের উপরেই অবস্থিত। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে পারলে আমার মনে হয় এখন আমরা সামনে অঙ্কগুলোর মধ্যে আসতে পারবো। আর তেমন কোনো কিছু নাই, দেখা যাক। তবে অধ্যায়টা কিন্তু অনেক বড় হবে, ক্যালকুলেশন একটু বড় হতে পারে, সময় লাগবে অধ্যায়টা করতে। সো ধীরে সুস্থে ধীরে ধীরে অঙ্কগুলো দেখবা, তাহলে আমার মনে হয় তোমাদের জন্য খুবই সুবিধা হবে। ওকে, মুছে দিচ্ছি। খুব ধীরে ধীরে আমরা অঙ্কগুলো দেখবো, আস্তে আস্তে করে অধ্যায়টার ভেতরে ঢুকবো আমরা। 4.1 এ আমরা এখন আছি। 4.1 এর 1 নাম্বার থেকে শুরু করবো। এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট না, কিন্তু তোমরা এই অধ্যায় নতুন, তো এই জন্য এই অধ্যায় বেসিকের জন্য তোমাদের কিছু টুকটাক অনেকগুলো অঙ্ক শিখে শিখে সামনে যেতে হবে, নাহলে পারবা না।
দেখতে পাচ্ছি এখানে এক নম্বর একটা অঙ্ক, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। সো সেন্টার দেওয়া আছে 3, -4 আর ব্যাসার্ধ দেওয়া আছে 6। এখন আমাদেরকে এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখান থেকে সমীকরণ তৈরি করতে হবে। এখান থেকে সমীকরণ তৈরি করা খুবই সোজা, তোমাদের যে সূত্রগুলো পড়ানো হচ্ছে সেই সূত্রগুলোর দিকে তোমাকে একটু ফোকাস করতে হবে। তোমাকে আমি একটা কথা বলছিলাম কিন্তু, যদি কখনো দেখো যে কোন একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে সেখানে কোন সূত্র পড়বে? এই যেটা x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখান থেকে তুমি সহজেই একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। আমরা ঠিক এই সূত্রটা এখানে ফেলবো। সো আমরা লিখলাম, আমরা জানি কি জানি, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে সেই ক্ষেত্রে h কে মনে ছিল কথাটা h, k r সমান এত হলে সূত্রটা এরকম, তাহলে h এর মানটা কত আমাদের 3, x - 3 হোল স্কয়ার প্লাস k এর মান কত -4 মাইনাসে প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু r এর মান কত আমাদের 6 স্কয়ার। আশা করি সমীকরণটাকে আমরা বুঝতে পারছি। সূত্রে ফেলে দেই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে আমরা এখানে যোগ বিয়োগ করে সমীকরণটাকে লিখে ফেলবো। একটা কাজ করি, ওয়েট, ক্যালকুলেটরটা নিয়ে আসি। ওকে, সো এখান থেকে পাচ্ছি আমরা -6x প্লাস 8y আর 9 প্লাস 16 -36। সো এখানে পাওয়া যাবে -11 ইকুয়াল টু 0। আমরা আশা করি বুঝতে পারছি যে কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকলে এই সমীকরণ নির্ণয় করা যায়। এইবার তোমাকে এখানে, যদি এটা চাই নাই, আমি এখান থেকে একটা বেসিক শিখে রাখি। যদি দেখো যে এরকম সমীকরণ দেওয়া আছে, কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলছে, তখন কি করবা? খুব মনোযোগ দেখো, তোমার অঙ্কগুলো তুমি বেসিকটা ভালো করে স্ট্রং করতে পারলে এটা তোমার কাছে কোনোভাবেই কঠিন মনে হবে না। আমরা দেখলাম আমাদের এখানে কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, দেন আমরা শুধু ইউজ করার মাধ্যমে একটা সাধারণ বৃত্তের সমীকরণ তৈরি করলাম। কিন্তু যদি সাধারণ বৃত্তের সমীকরণই দেওয়া আছে, সেখান থেকে আমাকে বের করতে বলছে ওই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ, তখন তুমি কি করবা? আমি এটাকে একটু দেখাচ্ছি বেসিকের জন্য। যদি এরকমটা হয়, এরকম অঙ্ক তোমরা সামনে পাবা, আমি এই অঙ্কটার সাপেক্ষে তোমাকে দেখাচ্ছি। তো এই সমীকরণটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো না, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 - 3x প্লাস 2 4y প্লাস -11 ইকুয়াল টু 0। এইভাবে লেখার কি দরকার ছিল? একটু চিন্তা করে দেখো। আমরা আসলে একটা সমীকরণ যেটা কথা বলছিলাম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এটা কিন্তু আমাদের মেইন সমীকরণটা ছিল, সাধারণ বৃত্তের সমীকরণের মেইন সূত্র ছিল এটা আমাদের। সো এই সমীকরণটার সাথে যদি আমি এই লাইনটাকে যদি কম্পেয়ার করি, তুলনা করি, সেক্ষেত্রে এখানে g এর মান কত? -3 আমি লিখছি এখানে, আর f এর মান কত এখানে? 4। এই দেখো 2gx 2fy 2fy প্লাস c ইকুয়াল টু 0। আর তোমরা জানো যে বৃত্তের কেন্দ্র কি হয়? -g, -f, তার মানে এই g এবং f এর মানটা এখন অপোজিট সাইনে প্রকাশ করতে হবে। তাহলে সেন্টার কি দাঁড়াইলো যুক্ত অনুসারে? -g মাইনাসে প্লাস আর -f, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। দেখো দেখি আমাদের সেই প্রশ্নটা পাইলাম না, সেন্টারটা দেখছো? আমরা কিন্তু এই সূত্রের সাহায্যে ওই লাইনটাকে বানাইতে পারি, আবার ওই লাইনটা থেকে যুক্তি দিয়ে আগের জিনিসও বানাইতে পারি। এটি তোমাকে শিখতে হবে মূলত, খুব মজার জিনিস এগুলো। এখন ভাই সেন্টার তো বের করলাম, কিন্তু আমি এখান থেকে কিভাবে করে ব্যাসার্ধের মানটা বের করব? একটু চিন্তা করে দেখো, এখানে আমাদের সি এর মানটা কত? এখানে সি এর মানটা কিন্তু -11। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন দেখা যাক এখান থেকে আমরা ব্যাসার্ধের মানটা বের করতে পারি কিনা। তোমরা জানো যে ব্যাসার্ধের সূত্র ইকুয়াল টু √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, মনে আছে? সো জি মান যেহেতু হোল স্কয়ার আছে, তার মানে রেজাল্ট প্লাস পাওয়া যাবে। সো আমরা এখানে কত পাচ্ছিলাম? 3, তার মানে 3 3 9। আর f এর মান যেহেতু 4, তার মানে 16 পাবো। আর g এর মান কত পাচ্ছি? -11 মাইনাসে +11। ওকে, এখন এটাকে তুমি যদি ক্যালকুলেটরে কাজ করো, 9 + 16 + 11 কাজ করলে এক্স্যাক্টলি 6 পাওয়া যাবে। সো একটু ভালো করে মনোযোগ দিয়ে তাকায় দেখো, আমরা কিন্তু আসলে যুক্তির সাহায্যে
দুইটা বিষয় শিখতে পারলাম এখান থেকে, একটা অঙ্ক থেকে দুইটা বিষয় শিখতে পারলাম। এইগুলাই তোমাকে শিখতে হবে। একটা সমীকরণের মধ্যে যদি সেন্টার দেওয়া থাকে, ব্যাসার্ধ দেওয়া থাকে, সেখান থেকে আমরা এই সমীকরণটা ব্যবহার করার মাধ্যমে একটা বৃত্তের সাধারণ সমীকরণ সূত্র বের করতে পারবো, মানে সমীকরণ তৈরি করতে পারবো। আবার তুমি চাইলে সেই সমীকরণ থেকে জি এবং এফ এর মানটাও তুমি চালাকি করে বের করে নিতে পারবে, নেওয়ার মাধ্যমে তুমি সেখান থেকে সেন্টারটাকে ডিসাইড করতে পারবা, এবং ছেদকের সাহায্য নিয়ে, মানে সি এর মানের সাহায্য নিয়ে তুমি সেখান থেকে আর এর মানটা বের করতে পারবা। সো আবার বলছি, এখান থেকে আমরা দুইটা বিষয় শিখতে পারলাম, একটা অঙ্ক থেকে দুইটা বিষয় শিখতে পারলাম, যে যদি কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকে সেখান থেকে সমীকরণ তৈরি করা সম্ভব, আবার সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করাও সম্ভব। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। আমরা এবার একের আরেকটা অঙ্ক করব। যদি এই অংশটা কিন্তু আমাদের কিছু চাইছিল না, তোমাদের আমি দেখাইলাম যে এখান থেকে দুইটা বিষয় তোমাদের আমি শিখাইলাম। ধরো 3 নম্বর অঙ্কটা, একের 3 নম্বর অঙ্কটা করতেছি। আমাদের এখানে সেন্টার দেওয়া আছে, মানে কেন্দ্র দেওয়া আছে 0,0। তার মানে এটা মূল বিন্দুকে আমি বুঝতেই পারছি। ব্যাসার্ধের মানটা দেওয়া আছে 3/2। এখান থেকে আমাদের কথা হচ্ছে কিভাবে করে আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো। সো চিন্তা করে দেখো, আমরা জানি x minus h whole square plus y minus k whole square equal to r square। সেখানে h এর মানটা কত? 0 না, 0 স্কয়ার। k এর মানটা কত? এখানে 0 না, 0 স্কয়ার ইকুয়াল টু r এর মান কত আমাদের এখানে? 3/2 হোল স্কয়ার। আলটিমেটলি এখানে পাবো x স্কয়ার y স্কয়ার 9/4। 4 ভাগ করে গুণ করে দিই, তাহলে 4x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 9, যা বৃত্তের নির্ণয় সমীকরণ। ব্যাপারটা কি বুঝতে পারছো? সেম কাহিনী তুমি নিজে চাইলে এই সমীকরণটা থেকে পুনরায় আবার এই সেন্টার এবং কি বলে এটাকে ব্যাসার্ধ তুমি চাইলেই বের করতে পারবা। এখন যদি বলা হয় ভাই এইখান থেকে ওইটা আবার কিভাবে বের করবো, এটা কি সম্ভব? আগের সমীকরণটা না হয় আপনি জি এক্স তারপরে এফ ওয়াই কিছু একটা কইরা মরে সুন্দর করে মিলাই দিয়েছেন, এটাও কি পারবেন? অবশ্যই পারা যাবে। দেখো আমি তোমাকে একটা লজিক দেখাই দিচ্ছি এখানে, জাস্ট এক্সট্রা একটা বেসিক তোমাকে দিচ্ছি। যে কোনো সমীকরণ থেকে তুমি চাইলে ব্যাসার্ধ এবং কেন্দ্র বের করতেই পারবা, কোনো সমস্যা নেই সেখান থেকে। তো আমার সমীকরণটা আমার কাছে আছে 4x স্কয়ার 4y স্কয়ার ইকুয়াল টু 9। আমি যে কাজটা করবো এই সমীকরণের, আমি কিন্তু আমার মেন যে সূত্রটা আছে একটু ওই সূত্রটা দেখে তুমি ফোকাস করবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। একটু মনোযোগ দিয়ে এই লাইনটা দেখে ফোকাস করো। তো এখানে দেখতে পাচ্ছ তুমি x স্কয়ার y স্কয়ার সাথে কিন্তু কোনো কিছুই নাই, কিন্তু তোমার যে সমীকরণটা আছে এখানে x স্কয়ার y স্কয়ার সাথে 4 আছে। একটা কাজ করবা তুমি, সেটা হলো উভয় পক্ষে 4 দ্বারা ভাগ করবা। তাহলে কি হবে? এই 4 কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে x স্কয়ার y স্কয়ার সাথে কেউ থাকবে না, তার মানে এই লাইনের সাথে যুক্তি মিলবে। ব্যাপারটাকে মাথায় আনতে পারলা? এইভাবে করে একটু গুছিয়ে নিবা। সো 4 দ্বারা ভাগ করে দিলে এখানে থাকবে x স্কয়ার, এখানে 4 দ্বারা ভাগ করলে থাকবে y স্কয়ার, এখানে 4 দ্বারা ভাগ করা থাকবে 9/4। এবার এই লাইনটার সাথে ওই লাইনটা দেখতে অনেকটা মিল হয়ে গেছে কেন? কই ভাই, পুরোটা তো মিলে নাই, মাত্র দুইটা জিনিস আর ওখানে তো অনেক কিছু। দেখো আমি তোমাকে পুরোপুরি কিভাবে মিলিয়ে দিই। x স্কয়ার প্লাস y স্কয়ার 2 0 into x plus 2 0 into f plus 0 9/4। কিরকম যুক্তি মিলাইলাম? x স্কয়ার প্লাস y স্কয়ার ঠিক আছে, এখানে 0 0 তো নাই, এখানে 0 নাই, এখানে 0 নাই, ইকুয়াল টু 9/4 বা সামথিং যেটা আছে ওইটা রাখলাম। এখন এই 9/4 যোগ আছে, এই পাশে আসলে সেটা কি হয়ে যাবে? দেখো বিয়োগ হয়ে যাবে। এখানে আমি বিয়োগ দিলাম, ওই পাশে তাহলে কি হয়ে গেল? 0 হয়ে গেল। আশা করি ব্যাপারটাকে বুঝতে পারছো। তাহলে এই 0 আর রেখে আমাদের কি, না লিখে আমাদের কি, আমরা সরাসরি এই 0 আর রাখলামই না। মাইনাস 9/4 ইকুয়াল টু 0। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন একটু তাকায় দেখো এখানে, তাহলে এই সমীকরণটার সাথে এই লাইনটার কোনো যুক্তি বিরোধী কোনো সম্পর্ক আছে? নাই, তার মানে লাইনটা পারফেক্ট আছে। এখন আমাদের এখান থেকে কথা হচ্ছে আমরা কি বের করতে যাচ্ছিলাম? ওই বৃত্তটা কি বের করতে যাচ্ছিলাম জানো? কেন্দ্র বের করতে যাচ্ছিলাম। তাহলে এখানে যদি এই লাইনটার সাথে যদি আমি আমার মেন লাইনটাকে কম্পেয়ার করি, জির মান কত আমাদের এখানে? 0। এফ এর মান আমাদের এখানে কত বলো? 0। 2gx 2fy, তাহলে এফ এর মানে কত এখানে? 0। এখন জির মান 0, এফ এর মান 0, সির মান কত আমাদের এখানে? মাইনাস 9/4। এখন বৃত্তের কেন্দ্র কিভাবে বের করে? বৃত্তের কেন্দ্র কিভাবে বের করে? মাইনাস জি কমা মাইনাস এফ, কারেক্ট? তাহলে এখানে মাইনাস জি মাইনাস এফ, তার মানে মাইনাস 0 মাইনাস 0, তার মানে সেই 0 0ই। তোমার বৃত্তের কেন্দ্র কি আগে 0 0 ছিল না? মনোযোগ দেখো, 0 0 ছিল। এখন তোমাকে এখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে, আর বের করতে হবে। আর ইকুয়াল টু সূত্রটা কি বলো দেখি? রুট ওভার, চিন্তা করে দেখো, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। সো এখানে জির মান কত পাচ্ছ? 0 পাচ্ছ, 0 স্কয়ার আর সির মান কত পাচ্ছ? মাইনাস আছে প্লাস 9/4
4। যদি এখানে রুট করো তাহলে কত পাবা 3/2। দেখো দেখে ব্যাসার্ধ আগের মতো 3/2 পাচ্ছে কিনা। সো ঘুরে ফিরে আসলে তুমি যেটাই করো না কেন, তুমি ব্যাসার্ধ এবং কেন্দ্র দেওয়া থাকলে সমীকরণ নির্ণয় করার ক্ষমতা রাখো, আবার সমীকরণ দেওয়া থাকলে তুমি সেখান থেকে যুক্তি দিয়ে উল্টা করে কাজ করার মাধ্যমে তুমি সেখান থেকে ব্যাসার্ধ এবং কি বলে এটাকে কেন্দ্র বের করারও ক্ষমতা রাখো। আশা করি মূল ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। সো আমাদের 1-এর 2টা অঙ্কের মাধ্যমে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার 2টা অঙ্কই ভালো করে শেষ করে ফেললাম। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি 2-এর 2টা অঙ্ক একটু করে দিব, যেন আরো বেশি ক্লিয়ার হয়ে যায়। তবে মূল থিমটা আসলে এটা। আচ্ছা, এখন 2-এর 2টা অঙ্ক একটু ট্রাই করা যাক। 2-এর 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? x² y² দেখতে পাচ্ছি না, x² + y² - 2x + 4y + 5 = 0। একদম স্পষ্ট আমাদের কাছে সমীকরণটা। x² y² আগে কিছু নাই, খুবই সুন্দর একটা ব্যাপার। x² + y² + 2gx, g এর মান কিন্তু -1 আমি লিখতে বাধ্য, কারণ যুক্তি মিলাতে হবে -2x। 2fy plus c = 0। ওকে, লাইনটা তাহলে মিলে গেছে। তাহলে এখানে বৃত্তের কেন্দ্র কি হবে বলো? সেন্টার কি হবে? -g, -f। তাহলে এটা উল্টে যাবে, তার মানে 1, এটা কত হবে? -2 -f হবে, তার মানে +2 এর উল্টোটা -2। সো এখানে যে কাজটা করতে আমরা কেন্দ্র বের করে ফেললাম, এখান থেকে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। একই সাথে c এর মান কত আমাদের এখানে 5। তাহলে ব্যাসার্ধ আমরা কিভাবে বের করতে পারি? √ ছোটতে আর লেখা বড়তে আর লেখা কোনো সমস্যা নাই। g² + f² - c। সো এখানে 1² মানে 1 আর 2² মানে 4 আর c কত? 5। সো যদি এখানে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত? 5 - 5 তার মানে 0। সো ওভারঅল 0ই পাবো। তাহলে এখান থেকে আমাদের ব্যাসার্ধের মানটা কত আসবে? 0। ওকে, এখন এখানে কথা হচ্ছে যে একটু চিন্তা করে দেখো, আমাদের এই সমীকরণটা থেকে আমরা কিন্তু খুব সহজেই সেন্টার এবং ব্যাসার্ধ বের করতে পারলাম। কারো কোনো অবজেকশন আছে? ওকে, এখন আমরা যে কাজটা করবো, আমরা আরেকটা সমীকরণ দেখবো 2 এর মধ্যেই। এই সমীকরণ থেকে কিভাবে ব্যাসার্ধ বের করা যায় তোমাদের দেখাবো। এই বেসিকগুলো কিন্তু যদি ভালো করে স্ট্রং না হতে পারো তাহলে কিন্তু বড় বড় ক্যালকুলেশনগুলো কিন্তু করতে পারবা না। সাবধান, বিষয়টা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। এটা 4 নাম্বারটা করি। 4 নাম্বারটা মনে হয় দেখতে একটু কঠিন লাগতেছে, সো এটা তোমাদের জন্য বেস্ট হবে। কি আছে এখানে? 3x² 3y² - 6x + 4y - 4 = 0। আচ্ছা, এখন এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে ব্যাসার্ধ এবং সেন্টার বের করতে হবে। সোজা কাজ। x² y² আগে কিছু রাখা যাবে না। কত আছে? 3 আছে। এটাই তার অপরাধ, তার মানে 3 দ্বারা ভাগ করে দিব। সব কিছুকে 3 দ্বারা ভাগ করে দিব। থাকবে x² + y² - 6 দ্বারা 3 কে ভাগ করলে কত হবে? 2। আর 4 দ্বারা যদি 3 কে ভাগ করি, 4/3 - 4/3 = 0। আশা করি বুঝতে পারছে। উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করছি। এখানে ভাগ করলে 1, এখানে 1, 3 দ্বারা ভাগ করলে এখানে 2, 3 দ্বারা ভাগ করলে 4/3, 3 দ্বারা ভাগ করলে 4/3, সো হয়ে গেল। এখন এখান থেকে যদি তোমাকে সেন্টারটা বের করতে বলে, অর্থাৎ -g - f তুমি যখন বের করবা তখন কত পাবা? -g। তো এই লাইনটাকে তোমাকে তাহলে এখন ওইরকম করে একটু গুছিয়ে নিতে হবে, যেভাবে করে তুমি যুক্তি দিয়ে মিলাইতে পারবা। সো কারণ তুমি কিন্তু এখন 2gx 2fy এর মধ্যে আসতে পারো নাই, এইটাই তোমাকে চালাকি করতে হবে। x² + y² + 2gx, বুঝতে পারছো? এই দেখো মিলে গেছে। +2fy + c = 0। এখন সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে? দেখো 2gx 2fy + c = 0। ওইরকম ভাবে লাইনটাকে সাজিয়ে নিবা। তারপর তুমি এখন ওই লাইনের সাথে এই লাইনটাকে কম্পেয়ার করবা। যখন তুমি কম্পেয়ার করবে তখন তুমি এখান থেকে সেন্টার কি পাবা বলো? -g, -f। তাহলে এখানে -g 1 আর -f যখন তুমি করবা, তো এটা তোমার 2fy, তাহলে কত হবে? -2/3। ওকে, তুমি সেন্টার পেয়ে গেছো। এখন তোমাকে এখান থেকে তোমার ছেদকের মানটা কত, মানে c এর মানটা কত? -4/3। আর কি বলে এটাকে ব্যাসার্ধ বের করতে হবে। সো r = √1² মানে 1, এটা মানে 4/9 মাঝে +4/3। আমি ওই যে g² + ab² - c সরাসরি এখানে লিখে দিছি। দেখা যাক এখান থেকে আমাদের কত আসে। 1 + 4/9 + 4/3। এখানে কাজ করলে আমরা সরাসরি 5/3 পাচ্ছি। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সেন্টারটা এবং সেখান থেকে রেডিয়াসটা কিন্তু বের করতে পারলাম। সো আমাদের এটা এখন হয়ে গেল। এবার আমরা আসবো 3 এর মধ্যে।
এই অঙ্কগুলো খুবই ছোট ছোট ছিল, ভাইবো না যে 3 এর অঙ্কগুলো খুব ছোট, অঙ্কগুলো ছোটই কিন্তু ক্যালকুলেশন অনেক বড়, মারাত্মক বড় হয়ে যায় ক্যালকুলেশন। আমি ভেঙেই করব, শর্টকাটে করতে গেলে করা যায়, কিন্তু হয়তো বা এমন হতে পারে যে আমি এই সমীকরণে খুঁজে পাচ্ছি না, এতগুলো সমীকরণ হয়ে গেছে, বোর্ড মুছে মুছে কোথায় যাবে, দেখা যাক কি হয়। তিন আর 1 নাম্বারটা দেখতে পাচ্ছি একটা বিন্দু, এত 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 3টা বিন্দুগামী বৃত্তের সমীকরণ, কেন্দ্রের স্থানাঙ্ক, ব্যাসার্ধ, বৃত্তটি অর্থাৎ মূল বিন্দু বৃত্তের বাহিরে না ভিতরে আমাকে ব্যাখ্যা করতে হবে। সো দেখা যাক কি কি দেওয়া আছে। 3টা বিন্দু দেওয়া আছে দেখতে পাচ্ছি। সো -6,5, আমি 3টা বিন্দু স্টেপ বাই স্টেপ কাজ করব। বিন্দুগামী হলে তিনটা বিন্দুকে সেপারেটলি আমাকে কাজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি সূত্রটাকে লিখছি x² + y² + 2gx + 2fy + c = 0, সাধারণ বৃত্তের সমীকরণ। এখানে x এবং y এর মানটা কত আমাদের? -6, তাহলে -6 কি স্কয়ার করলে কত হবে? 36। আর y এর মান কত? 5 কি স্কয়ার করলে হবে? 25। 2gx এর মান কত? -6, তাহলে এখানে -12 পাবো। আর x এর মান কত আমাদের এখানে? আমাদের y এর মান কত আমাদের এখানে? 5, তার মানে এখানে 10f পাবো প্লাস c = 0। এখান থেকে এই সমীকরণটাকে একটু গুছিয়ে নিই আমরা, তাহলে 10f - 12g প্লাস c = যোগ করে ওই পাশে পাঠিয়ে দিই। আননোন উপাদানগুলোকে আমরা এই পাশে শুধুমাত্র রেখে দিই। 36 প্লাস 25 -61, সমীকরণ 1। এই সমীকরণ শুরু করলাম এখন। আবার আরেকটা বিন্দু দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়া আছে, 3বার কাজ করতে হবে। -3, -4 বিন্দুগামী হলে, -3, -4 বিন্দুগামী হলে, তাহলে এইখানে মান বসিয়ে দিই। 3 × 3 = 9, 4 × 4 = 16, -3 যখন তুমি এখানে বসাবা তাহলে 3 × 6g পাবা, আর -4 যখন এখানে বসাবা -8f পাবা প্লাস c = 0। সমীকরণটাকে গুছিয়ে নিই, তাহলে সেখান থেকে আমি পাবো -8f - 6g প্লাস c = 9 + 16 -25, সমীকরণ 2। আরেকটা সমীকরণ পাবো। 3টা বিন্দুগামী দেওয়া আছে এখানে। 2,1 বিন্দুগামী হলে, 2,1 বিন্দুগামী হলে, সো 2² মানে 4 আর 1² মানে 1 প্লাস 2 যদি কাজ করি তাহলে 2 × 4 g, আর 1 যদি কাজ করি 2f প্লাস c = 0। এখান থেকে আমরা পাবো, যদি এটাকে সাজিয়ে লিখি, 2f প্লাস 4g প্লাস c = -5, সমীকরণ 3। আমাদের যে কাজটা করতে হবে, এই 3টা সমীকরণ থেকে যেভাবে পারো g এর মান, f এর মান এবং c এর মান ম্যানেজ করবা। ওই 3টা মান যদি ম্যানেজ করতে পারো, সেই 3টা মান তুমি একদম মেইন সমীকরণের মধ্যে বসায় দিবা। তুমি সাধারণ বৃত্তের সমীকরণ যেটা জানো এখানে বসায় দিবা, তাহলে তোমার বৃত্তের সমীকরণ তৈরি হয়ে যাবে। তুমি g এর মান, f এর মান এবং c এর মানের সাহায্য নিয়ে খুব সহজেই তুমি কিন্তু ব্যাসার্ধ বের করতে পারবা। তো তোমার অঙ্ক শেষ। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? আমি ভালো বলতেছি। যেহেতু আমি দেখতে পাচ্ছি -6,5 বিন্দুগামী একটা সমীকরণ, -3, -4 বিন্দুগামী একটা সমীকরণ, 2,1 বিন্দুগামী একটা সমীকরণ, এই 3টা সমীকরণকে এখন ক্যালকুলেশন করতে হবে। যেভাবে মনে হয় সেভাবে ক্যালকুলেশন করতে পারো, করে তুমি g এর মান, f এর মান, c এর মান বের করবা। বের করার পর সেই মানটা ধরে একদম মেন যে সমীকরণটা আছে না আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ, এখানে বসায় দিবা, তাহলে তোমার অঙ্ক শেষ। আচ্ছা, অর্থাৎ এই সমীকরণটা আমাদের শেষ ভরসা। ওকে, সো আমরা এখন মান বের করা শুরু করে দিব। কি কি কাজ করলে কেমনে কি বের করা যায়। 3টা সমীকরণের কথা মনে থাকলে হয়, ভুলে যাওয়াটা স্বাভাবিক, কারণ সমীকরণগুলো দেখতে খুবই একই রকম। স্পেস আমি কমিয়ে নিই।
ওকে, এখন কথা হচ্ছে কিভাবে করে সমীকরণ তিনটাকে ম্যানেজ করতে পারি। 1 থেকে যদি 2 আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা মনে হয় সি কে কাটাকাটি করতে পারবো। কাটাকাটি করতে পারলে এই এফ এবং জি নামক একটা সমীকরণ পাবো। সো আমি 1 থেকে 2 এখানে বিয়োগ করে দিচ্ছি। 1 minus 2 we get সো মাইনাস করলে আমাদের চিহ্নটা প্লাস হয়ে যাবে। এই কাজগুলো আসলে মারাত্মক, অনেক সময় লেগে যাবে একটা অঙ্ক করতে। সি তো কাটা চলেই গেল, আর 10 থেকে 8 যোগ করলে 18f বের হবে, 6 থেকে 12 বিয়োগ করলে -6g বের হবে, আর 25 থেকে 61 বাদ দিলে -36 বের হবে। এটাকে সমীকরণ 4 ধরবো। আচ্ছা, এটা হলো। এখন আমাকে যে কাজটা করতে হবে, এটা আমাদের 1 নং ছিল, একটু লিখে নিই, এটা আমাদের 2 নং ছিল। 1 এবং 2 নং থেকে আমি কাজ করার মাধ্যমে এফ এবং জি নামক একটা সমীকরণ তৈরি করলাম। এখন 2 এবং 3 কে বিয়োগ করে দিই আমরা, বা 3 থেকে 2 বিয়োগ করে দিই, অথবা 1 থেকে 3 বিয়োগ করলেও তো হয়। 1 থেকে যদি 3 বিয়োগ করে দিই আমরা এখান থেকে সিটাকে অপসারণ করতে পারবো। 1 এবং 3 বিয়োগ করে দিই, আমরা প্রথমে 1 এবং 2 বিয়োগ করছি, তারপর 1 এবং 3 বিয়োগ করবো। এই কাজগুলো তুমি তোমার নিজের মতো করে, ইচ্ছা মতো করে করতে পারো, যেমনি করে খুশি। 3 নং সমীকরণটা এখানে লিখি, 2f plus 4g plus c equal to -5। এটা কিন্তু আমাদের 3 নং ছিল। আমাদের কিছু কিছু লেগে যাচ্ছে, কারণ আমি আমরা বলছি আমাদের বোর্ডে স্পেস কম আর অঙ্কগুলো অনেক বড়, এই ক্যালকুলেশন একটু সময় লাগে। এই সমীকরণটার কথা আমাকে খেয়াল রাখতে হবে। আপাতত আমাদের এই 2 নংটা কাজে লাগছে না, সমীকরণগুলো যেন না হারিয়ে যায়। সো মাইনাস করে দিব যখন সি তো কাটাকাটি যাবেই। 10 থেকে 2 বিয়োগ করলে আমরা এখান থেকে পাবো 8f, আর এখানে পাবো -16g, আর এখানে 5 থেকে 61 বাদ দিলে 56 মনে হয় পাবো, -56। এটা কিন্তু সমীকরণ আমাদের 5। আরো সমীকরণ চলে আসতে পারে। আচ্ছা, এবার একটু দেখায় দেখো 4 নং এবং 5 নম্বরের দিকে এবার একটু দেখায় দেখো। আমার এই সমীকরণটা কাজ শেষ হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। 4 নং এবং 5 নংয়ের মধ্যে থেকে এফ এবং জির মান তুমি খুব সহজেই বের করে নিতে পারবা। তোমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান শিখছো না, সেখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই এফ এবং জির মান এখান থেকে বের করে নিতে পারবা। এটা এখন বের করে দেখাবো না নিজেরাই করতে পারবা? যদি নিজেরা করতে পারো তো হইলে, আর যদি নিজেরা করতে না পারো তাহলে আমাকে হয়তো বের করে দেখাতে হবে। আমি এই অঙ্কটা একটু বের করে দেখাই, এরপর অঙ্কগুলোর মধ্যে আমি এরকম সমীকরণ মিলাতে পারলে তখন আমি সরাসরি ক্যালকুলেটর ইউজ করার মাধ্যমে করবো। ক্যালকুলেটরে তুমি ইকুয়েশন নামক একটা ফাংশনের সাহায্যে খুব সহজেই এরকম সমীকরণকে খুব সহজেই সলভ করতে পারবা, তোমার অত সময়ও লাগবে না। আচ্ছা, আমি এখন এই সমীকরণ দুটোকে একটু মিলিয়ে দিই, কিভাবে করে আমি এটাকে অপনয়নের সমাধান করব। তুমি এখন টার্গেট করবা যে তুমি কাকে মিলাবা, এফ নাকি জি। ধরো তুমি জি কে মিলাতে চাচ্ছ, এখানে আছে 16, এখানে আছে 6। 6 এর সাথে তুমি যদি কত গুণ করো, 16 হবে। 6 এর সাথে 16 গুণ করো এবং 16 এর সাথে 6 গুণ করো, তাহলে মিলে যাবে। অর্থাৎ 5 নংকে 6 দ্বারা গুণ করো এবং 4 নংকে 16 দ্বারা গুণ করো। 6 দ্বারা গুণ করে 6 টা 48f, আর 16 সাথে 6 গুণ করলে 96g, আর -56 এর সাথে যদি 6 গুণ করো -336। 16 দ্বারা এই লাইনটাকে যদি গুণ করো 18 × 16 288f, আর 6 × 16 কাজ করলে 96g, আর 36 × 16 গুণ করলে 576। ওকে, এগুলো সময় লাগবে, তোমার আমি বলছিলাম। যেহেতু আমি এখানে বিয়োগ করবো, এখন এখানে চিহ্নটা অপোজিট চিহ্ন হয়ে যাবে। এইবার এটা কাটাকাটি চলে গেল, তাহলে 48 - 288 করলে -240f পাওয়া যাবে, আর 576 থেকে 336 বাদ দিলে 240 পাওয়া যাবে। এখানে যদি বাদ দেওয়া যায় তাহলে এফ এর মান কত পাওয়া যাবে বলো? -1 পাওয়া যাবে। কথা কি ছিল? এফ
জি এবং সি এর মান বের করব। অলরেডি এফ এর মান আমাদের হাতে চলে আসছে। এফ এর মান যদি আমরা এখন এই 5 অথবা 4 এর যে কোনো এক জায়গায় বসাই, জি এর মান বের হয়ে আসবে। এফ এর মান কত? -1। আমি এটা মুছে দিচ্ছি। আমি লিখলাম এফ এর মান আমি 5 এ বসায় দিব, বা এফ এর মান আমি 4 এ বসায় দিই, কাছে আছে 4 নংটা। এফ এর মান 4 নং বসিয়ে, সো এফ এর মান -1 পাচ্ছিলাম, তার মানে -18 হচ্ছে এখানে, -6g -36, সো -18 প্লাস 36 ইকুয়াল টু 6g। 6g ইকুয়াল টু, দেখা যাক এখান থেকে কত পাওয়া যায়। এফ এর মান -1 পাইছিলাম, খেয়াল রাখতে হবে আমাদের, ভুলে গেলে হবে না। 36 - 18, 18 পাওয়া যাচ্ছে এখানে। তাহলে এখানে 3, 6, 18 পাচ্ছি, তার মানে তুমি এখানে জির মান 3 পাচ্ছ। আমাদের ম্যানেজ হয়ে গেল জির মান 3, এফ এর মান কত? -1। কিন্তু আমাদের এখনো কিন্তু সির মান আমরা কিন্তু পাইনি। সি এর মানটা আমাকে আবার বের করতে হবে। এই জি এবং এফ এর মান আমি এখন যে কাজটা করতে পারি, আমাদের 1 নঙে বসাইতে পারি। তাহলে জি এবং এফটার বসানোর মাধ্যমে সিটাকে আমি ম্যানেজ করতে পারবো, সেই কাজটা এখন করব। এই অঙ্কগুলো সবসময় এখান থেকে বুঝতে হবে, কারণ আমি সমীকরণ হারাই ফেলে আমি নিজে অঙ্ক করতে পারবো না। সো আমি এখানে লিখে ফেলছি জি এফ এর মান 1 নং বসিয়ে। এই অঙ্কগুলো খাতায় গুলো খুব সুবিধা হয়, কারণ একটু বড় বড় অঙ্ক তো। আচ্ছা, এফ এর মানটা কত? -1, তার মানে -10। জির মানটা কত? 3, 3 বারং -36, প্লাস সি ইকুয়াল টু -61। সো সি ইকুয়াল টু, দেখা যাক কত হয়, 46 -61 কাজ করলে -15 পাবো আমরা এখান থেকে। আচ্ছা, তাহলে আমাদের সি এর মানটা আমরা কত ম্যানেজ করতে পারলাম? -15। ফাইনালি জি এবং এফ এর মান আমাদের ম্যানেজ করা হয়ে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই। এখন আমরা যে কাজটা করব, এই সি, এফ এবং জি এর মান সবগুলো আমাদের একদম হেড যে সমীকরণটা আছে সাধারণ বৃত্তের সমীকরণের মধ্যে বসায় দিব। এগুলোর সমীকরণে আমাদের আর কোনো প্রয়োজন নাই এখন। সো তুমি উপরে লিখবা জি, এফ এবং সি এর মান সাধারণ বৃত্তের সমীকরণে বসিয়ে পাই। ওকে, লেখার পর আমি এখানে মানটা বসায় দিচ্ছি। x² + y² + 2, জির মান কত? 3x + 2, এফ এর মান কত? -1, y, সি এর মান কত? -15 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছে x² + y² + 6x - 2y - 15 ইকুয়াল টু 0, যা নির্ণেয় সাধারণ বৃত্তের সমীকরণ। সো আমরা এখান থেকে সাধারণ বৃত্তের সমীকরণ ফাইনালি বের করতে পারলাম। ওকে, কিন্তু আমাদের অঙ্ক শেষ হয় নাই, দুঃখজনক ব্যাপার। একটা অঙ্ক যদি এত বড় হয়, কবে শেষ হবে আল্লাহ জানে। এগুলো খাতায় না করলে কুল কিনারা পাওয়া যাবে না মনে হচ্ছে। যাই হোক, এরপরে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করতে হবে। অঙ্কগুলো ছোট ছোট, মানে অঙ্কগুলো সোজা সোজা কিন্তু বড় বড় অঙ্ক। এখানে আমার কিন্তু কোনো দোষ নেই, অঙ্ক এরকম। এখানে বলছে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করো। কেন্দ্রের স্থানাঙ্ক, তার মানে আমাকে সেন্টার জানতে হবে। এইখান থেকে সেন্টার তো আমার মনে হয় এই সমীকরণ থেকে খুব সহজেই জেনে ফেলতে পারবো না? সুতরাং আমাকে তার জানতেও হবে না, কারণ আমি তো কেন্দ্রের স্থানাঙ্ক তো এখান থেকে পাচ্ছি। -g, -f খালি বলে ফেলি, তাহলেই হয়ে যাবে, আমাদের আর কিছুই করতে হবে না। তাহলে -g, তার মানে -3, আর -f বলে খালি 1। আর রেডিয়াস মানে ব্যাসার্ধ বের করবো কিভাবে? √g² + f² - c সূত্র ব্যবহার করার মাধ্যমে। জির মান কত পাচ্ছি আমি এখান থেকে? 3² মানে 9, f এর মান পাচ্ছি 1, c এর মান কত? +15। দেখা যাক এখান থেকে কত আসে। √16 + 9, তার মানে জাস্ট 5 পাওয়া যাবে। ব্যাসার্ধ কত পাওয়া যাবে? 5। এখানে বলা হয়েছে যে মূল বিন্দুটি কি বৃত্তের বাহিরে নাকি ভেতরে। এখান থেকে আমরা এখন কিভাবে করে যুক্তি দিব যে এটা বৃত্তের ভেতরে নাকি বাহিরে। আমরা কিন্তু প্রথমেই বলছিলাম যদি এই সমীকরণের ফলাফল <0 হয় তাহলে ভেতরে, আর এই সমীকরণের ফলাফল <0 হলে বাহিরে, আর এটা এক্স্যাক্টলি ইকুয়াল টু 0 হলে সেটা উপরে অবস্থিত। তাহলে এই যে আমরা সেন্টারটা পাচ্ছিলাম, মূল বিন্দুটা -3 ও -1, -3 আমরা এখানে বসাবো x এর জায়গায়, আর 1 বসাবো আমরা সমস্ত y এর জায়গায়। যখন আমরা এখানে -3 বসাবো x এর জায়গায়, 1 বসাবো y এর জায়গায়, তখন এখানে ক্যালকুলেশন করলে রেজাল্ট কত আসবে আমরা একটু দেখি। x এর মান বসাইলাম, y এর মান বসাইলাম। ওকে, সো এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি অলমোস্ট -24, যা কিন্তু 0 অপেক্ষা ছোট। এখান থেকে রেজাল্টটা পাওয়া যায় -24। এই -24 কি 0 অপেক্ষা ছোট না?
যা ইজ লেস দেন 0, তাহলে এই মূলবিন্দুটা কোথায় অবস্থিত? বৃত্তের ভেতরে অবস্থিত। ব্যাপারটা কি বুঝতে পারছো না কি বুঝতে পারো নাই? আমি আবার বলতেছি, আমি সেন্টারটাকে এক্স এম ওয়াই এর ভ্যালু হিসাব করে এখানে বসাই দিলাম, দিয়ে আমি দেখলাম এটা কোথায়, ভিতরে নাকি বাহিরে। দেখলাম এটা 0 থেকে অনেক ছোট মান পাওয়া যায়, স্বাভাবিক -24 পাচ্ছি, ছোট মানই হবে। আর যেহেতু 0 অপেক্ষা ছোট, আর সেহেতু আমরা এটাকে বলবো এটা বৃত্তের ভেতরে অবস্থিত মূলবিন্দুটা। আর যদি সেটা না হয় তাহলে সেটা বৃত্তের বাহিরে অবস্থিত। ওকে, বৃত্তের ভেতরে। সো দেখো একটা অঙ্ক আমাদের এখানে হয়ে গেল। এরপরে আমরা নেক্সট আসবো 3 নাম্বারটা আসলে একই রকম, তারপরে তোমাদের একটু করে দিই। 3 নাম্বারটা তেমন ইম্পর্টেন্ট না, এটা করে দিই, তোমাদের শিখতে হবে এগুলো, নাহলে তো হবে না, কারণ অনেক সময় লাগবে অঙ্কগুলো করতে, কিন্তু তারপরে তোমাদের একটু শেখাটা উচিত। টার্গেট একটা, জি এবং এফ এর মান তোমাকে ম্যানেজ করতে হবে, আর কোনো কাজ নাই। আমি এখানে দেখতে পাচ্ছি 3টা বিন্দু দেওয়া আছে আগের অঙ্কটার মতনই। বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করা, কেন্দ্র এবং ব্যাস নির্ণয় করতে হবে, আহামরি কিছু না। সো যদি 0 0 বিন্দুগামী হয়, তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। যদি তাই হয় তাহলে চিন্তা করে দেখো, এটা 0 এটা 0 এটা 0 এটা 0 থাকবে খালি কত? c সমান 0। এই জন্যই কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে যদি মূল বিন্দুগামী হয় তাহলে কিন্তু c এর মান 0। যদি মূল বিন্দুগামী কোন একটা বিন্দুগামী হয়, কোন একটা বৃত্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তার c মান 0 হয়। কারণ এই কারণেই তুমি যখন x এবং y এর মান সমস্ত স্থানে বসাবো, তখন কিন্তু শুধুমাত্র c ছাড়া আর কেউই থাকবে না। সো 1 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম সহজেই। এরপর কি আছে? 2a, 0 বিন্দুগামী হলে, 2a, 0 বিন্দুগামী হলে এই সমীকরণের মানটা বসাই দিই, কারণ এটা আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ। 4a স্কয়ার প্লাস 0 প্লাস 2a যদি এখানে বসাই দিই 4ag, আর f এর মান তো এখানে 0ই, y এর মান 0 প্লাস c ইকুয়াল টু 0। সো ওভারঅল লাইনটা কি পাচ্ছে এখান থেকে? 4a স্কয়ার 4ag ইকুয়াল টু 0, সমীকরণ 2। ওকে, এরপরে কি আছে আমাদের এখানে? 0, 2b বিন্দুগামী হলে, 0, 2b বিন্দুগামী হলে, আমি ওই লাইনটা লিখে আমি জাস্ট পয়েন্ট লিখছি, তোমরা বুঝে নিবা যে বিন্দুগামী হলে। সো এখান থেকে x এর মান 0 পাবো, y এর মান আমি পাবো 4b স্কয়ার, এটা 0 পাবো, আর 4b যদি আমরা এখানে 4bf প্লাস c ইকুয়াল টু 0, এখানেও আমাদের প্লাস c ইকুয়াল টু 0 ছিল। ওকে, এখন এই সমীকরণটাকে যদি কাজ করা যায়, আমরা পাবো 4b স্কয়ার প্লাস 4bf প্লাস c ইকুয়াল টু 0, সমীকরণ 3। 1 2 3 হয়ে গেছে। এর একটা মজার বিষয়, c এর মান যদি আমরা 2 এ বসাই তাহলে তোমাদের c এর ঝামেলা শেষ হয়ে গেল, 3 এ বসালে c এর ঝামেলা শেষ হয়ে গেল। আমি লিখবো যে c এর মান, কারণ c এর মান 0, c এর মান 2, 3 এ বসিয়ে পাই, তাহলে c আমাদের উঠে যাবে, কারণ c তো 0 থাকবে। 4a স্কয়ার প্লাস 4ag ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কিন্তু চাইলেই 4a কমন নিতে পারি। কমন যদি নেই, থাকবে আমাদের a প্লাস g ইকুয়াল টু 0। 4a গুণ আছে, ভাগ হয়ে যাবে, তাহলে a প্লাস g ইকুয়াল টু 0 হয়। তাকায় দেখো ভালো করে, g এর মান কত বের হবে? -a। বাহ, খুব সহজে দেখি আমরা মান ম্যানেজ করতে পারতাছি। g এর মান -a, c এর মান 0, লাগবে শুধু f এর মান। এখন তাহলে ওই c এর মান 2 রঙে বসায় দিই, আশা করি এর উপর হয়ে যাবে। 2 রঙে বসাইলাম, এবার 3 রঙে বসায় দিব। প্রথমে 2 রঙে বসালাম, এবার এখন 3 রঙে বসায় দিই। তাহলে 4b স্কয়ার প্লাস 4bf, c এর মান 0, তার মানে ইকুয়াল টু 0। সেম কাহিনী, 4b কমন নিতে পারবো, থাকবে b প্লাস f ইকুয়াল টু 0। সো b প্লাস f ইকুয়াল টু 0, তার মানে f ইকুয়াল টু কত? -b। সো সমস্ত মান ম্যানেজ করা হয়ে গেছে। এখন যে কাজটা করব, কথা একটাই,
আমরা যে তিনটে মান খুঁজতে পারছিলাম সেই তিনটা মান আমরা খুঁজে পেয়েছি, জি, এফ এবং সি। এই মানটা আমাদের সাধারণ বৃত্তের সমীকরণের মূল লাইনটার মধ্যে বসাই দিতে হবে। অঙ্ক ফিনিশ। এটা একটু সহজেই হয়ে গেল। তুমি লিখবা জি, এফ এবং সি এর মান সাধারণ বৃত্তের সমীকরণে বসিয়ে পাই। ওকে, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জির মান কত মাইনাস এ, তার মানে মাইনাস টু এ এক্স, এফ এর মান কত মাইনাস বি, তার মানে মাইনাস টু বি ওয়াই, সির মান কত জিরো, তার মানে ইকুয়াল টু জিরো লিখলাম। আমাদের মেন বৃত্তের সমীকরণ হয়ে গেল। কিন্তু আমাদের এখান থেকে তারা বের করতে বলছে সেন্টার এবং ব্যাসার্ধ। তাহলে সেন্টার তো আমরা বুঝতেই পারছি, মাইনাস জি কমা মাইনাস এফ যদি কাজ করি তাহলে এখান থেকে বের হবে শুধু এ কমা বি, এবং আমাকে এখান থেকে ব্যাসার্ধ বের করতে বলছে না কোনটা বের করতে বলছে, এখান থেকে ব্যাস নির্ণয় করতে বলছে। কোনো ব্যাপারই না, ব্যাসার্ধের মানটা একটু দ্বারা গুণ করবো। আমি সরাসরি এখান থেকে লিখলাম ব্যাসার্ধ আর ইকুয়াল টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো জির মান কত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সির মান আমাদের কত জিরো, তো নাই। সো যখন এখান থেকে ব্যাসটা আমরা বের করবো, ডায়ামিটার যখন বের করবো, ডি ইকুয়াল টু, তোমরা জানো ব্যাস কি, ব্যাসার্ধের দ্বিগুণ টু দ্বারা খালি মানটাকে গুণ করে দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্যাটস আনসার। সো আমাদের 3-এর 4 নাম্বারটাও হয়ে গেল, সরি 3-এর 3 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা 3-এর 4 নাম্বার অঙ্কটা করব। এটাও খুবই সোজা একটা ব্যাপার, তবে এই উদ্দীপকটার মধ্যে একটু পেঁচা দিচ্ছে, অঙ্কটা একটু কঠিন, তবে আহামরি কিছু না, লাইনটা একটু কঠিন, তবে অঙ্কটা খুব সুন্দর। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তার মানে আগে থেকেই বুঝতে পারছি এখানে সির মান 0, ঝামেলা মনে হয় কিছুটা কম হবে। এবং এক্স এবং ওয়াই অক্ষ দুইটি ধনাত্মক দিক থেকে, গ্রাফের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 এবং 5 অংশ ছেদ করে বৃত্তের সমীকরণে করো। এটা আগের অঙ্কগুলোর মতনই, কিন্তু লাইনটা একটু পেঁচানো করেই বুঝতে পারবো। তাহলে তাদের কথা অনুসারে একটা গ্রাফ, যেখানে আমাদের এটা মনে করো আমাদের বৃত্তে, এটা আসলে আমাদের পারফেক্ট হলো, আচ্ছা হলো, এটা আমাদের বৃত্তের কেন্দ্র। ধনাত্মক দিকে, গ্রাফের ধনাত্মক দিকে এটা প্রথম চতুর্ভাগ 5 এবং 3 অংশে ছেদ করে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, a, 0, তার মানে 5, 0, এটা তোমরা সরলরেখা করার সময় শিখে আসছো। এই বিন্দুর স্থানাঙ্ক কত 0,3, আর এটা আমাদের মূল বিন্দু। ওকে, এক্স ওয়াই। ওকে, সো আমরা গ্রাফটা তৈরি করলাম বৃত্তের সাপেক্ষে। আশা করি লাইনটাকে তোমরা বুঝতে পারছো, লাইনটা অনুসারে চিত্রটা তোমরা বুঝতে পারছো। এমন অর্থাৎ একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, হ্যাঁ মূল বিন্দু দিয়ে গেছে, ও কমা বিন্দু 0, 0 চলে গেছে। এক্স এবং ওয়াই অক্ষ দুটি, এক্স এবং ওয়াই অক্ষ দুটি ধনাত্মক দিক থেকে 3 এবং 5 যদি বিবেচনা করা যায়, 3 এবং 5 বিবেচনা করতে বলছে। সো তাহলে এটাকে 3 লিখতে হবে আমাদেরকে, কারণ 3 আগে বলছে, 3 0 আর 5 বলছে, তার মানে এটা 0,5। ওকে, ঠিক আছে। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে, এখান থেকে বৃত্তের সমীকরণটা করতে বলছে। কোনো ব্যাসার্ধটার সাথে কিছুই বের করতে পারেন, জাস্ট বৃত্তের সমীকরণটাকে আমরা বের করে নিয়ে আসবো। খুবই সোজা কাজ। সো প্রথমেই লিখবো 0,0 বিন্দুগামী হলে আমি পয়েন্ট লিখলাম। তাহলে বুঝতেই পারছো কিভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আগে লাইনটা লিখে নিচ্ছি, 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে সুতরাং যদি লাইনটার সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে মানটা কত পাচ্ছি আমরা বলো দেখি, c ইকুয়াল টু 0, সমীকরণ 1 হয়ে গেল। এরপরে কত বিন্দুগামী পাচ্ছি, বৃত্তটা 3,0 বিন্দুগামী হয়েছে, লিখিব 3,0 বিন্দুগামী হলে, তাহলে 3 যদি আমরা এখানে বসায় দিই, 9 প্লাস 0 প্লাস 3 দুগুণা 6g, আর এটা তো 0ই, c ইকুয়াল টু 0। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 6g প্লাস c ইকুয়াল টু -9, সমীকরণ 2। ওকে, এটা হইলো। আবার যদি 0,5 বিন্দুগামী হয় তাহলে কত হবে দেখা যাক। সো 0 তো এটা 0ই, 5 যদি হয় 25, এটা 0, আর 5 দুগুণা 10, f প্লাস c ইকুয়াল টু 0। ওকে,
তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 10f প্লাস সি ইকুয়াল টু -25 সমীকরণ 3 1 2 3 হয়ে গেছে। শুধু একটা অঙ্ক এটা। সির মান যদি আমরা এখানে বসাই দিই জি বের করতে পারবো, সির মান এখানে বসাই দিলে এফ বের করতে পারবো। এফ জি এবং সি এর মান ম্যানেজ করা হয়ে গেলে তোমার আর কোনো চিন্তাই নেই। সো আমি এখানে লিখে দিচ্ছি সি এর মান 2 নং এ বসিয়ে পাই। নং বসিয়ে সির মান যদি তুমি এখানে বসায় দাও তাহলে থাকবে সির মান তো শূন্য, তার মানে 6g = -9 থাকবে। সো জির মান বের হচ্ছে -9/6। সরাসরি আমি এখানে কাটাকাটি করে ফেলি, তাহলে এখানে -3/2 পাওয়া যাবে। সো জির মান আমরা ম্যানেজ করতে পারলাম, একটু লিখে রাখি এখানে -3/2। সেম ভাবে যদি আমি সি এর মান 3 নং এ বসাই, 3 নং বসিয়ে দেখা যায় এখান থেকে কত পাওয়া যাবে, সি তো শূন্যই, ঝামেলা নাই। তাহলে 10f = -25 পাচ্ছিলাম। সো f = 25/10 যদি কাজ করি ক্যালকুলেটর করলে -5/2 পাওয়া যাচ্ছে। f এর মান -5/2 আর c এর মান তো রেডি করা আছেই 0। সো এই তিনটা মানের সাহায্য নিয়ে এখন কি আমরা এই সাধারণ বৃত্তের সমীকরণের মূল সমীকরণে বসা দিয়ে অঙ্কটাকে সলভ করতে পারবো না? পারবো। এই কাজটাই করবো এখন। আরেকটা কথা বলে রাখি যে এই অঙ্কগুলো আসলে কোথাও ভুল হইলে একটু সমস্যা খুঁজে বের করাটার জন্য, কারণ অনেকগুলো সমীকরণ তো, সো টুকটাক ভুল হতেই পারে। তারপর তোমরা অঙ্কগুলো একটু চেক দিয়ে রাখো, কারণ অনেক বড় সমীকরণ একটা অঙ্ক করতেছি। সো হয়তো বা কোথাও চোখে দেখতেছি ইদানিং আমার চোখে কমও দেখি, তোমরা জানোই। তারপর যদি কোনো জায়গায় কোনো সামান্য কোনো ভুল খুঁজে পাও তোমরা বিষয়টাকে একটু চেক দিয়ে নিবা, কারণ আমি আবার বলছি আমি একটা অঙ্ক করতেছি, সো সামান্য কোনো জায়গায় হয়তো একটু ভুল হতেই পারে। যখন তোমরা আমার সামনে থাকো তখন হয়তো তোমরা আমাকে বলে দিতে পারো, বা তখন আমি অনেক বেশি স্লোলি অঙ্কগুলো করতে পারি, একটু রেস্ট নিয়ে তখন অঙ্কগুলো করতে পারি, কিন্তু এখন আবার সেটা পারছি না। এই জন্য টুকটাক কিছু ভুল হতেই পারে, তোমরা কারেকশন করে নিবা, আমাকে দেখাবা, আমি ওটা বলে দিব না। আমি আমার এই তিনটা মানকে এখানে বসাই দিই মেন সমীকরণটার মধ্যে। সো x² প্লাস y² প্লাস 2g এর মান কত, -3/2x প্লাস f এর মান কত, -5/2y, c এর মান কত, 0 = 0। সো x² প্লাস y² কাটাকাটি করলে -3x, কাটাকাটি করলে এখানে -5y = 0 পেয়ে গেলাম। সো আশা করি আমাদের অঙ্কটা কমপ্লিট। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এখন 4-1 নাম্বারটাতে আসবো। সো আমি এখান থেকে তোমাকে যেটা বলতে যাচ্ছিলাম যে যদি কখনো দেখো এরকম যে কোনো একটা বিন্দুগামী দেওয়া আছে, এত বিন্দু অত বিন্দু তত বিন্দুগামী, তখন সেখান থেকে কিন্তু তুমি খুব সহজেই ওই জি, এফ এবং সির মান বের করার মাধ্যমে মেন সমীকরণে বসাই দিও, তোমার অঙ্কটা খুব সহজেই শেষ হয়ে যাবে। সো এবার আমরা আসবো 4-1 নাম্বারটাতে, দেখা যাক এখানে কি আছে। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, একটি বৃত্তের কেন্দ্র 2x - y = 3 রেখার উপর অবস্থিত। ওকে, কেন্দ্র রেখার উপর অবস্থিত হতেই পারে। বৃত্তটি এত এবং এত বিন্দুগামী হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারো। প্রথমে বিন্দুগামী ঝামেলাটা শেষ করে নিয়ে আসি। 4-1 নাম্বার লিখবো 3, -2 বিন্দুগামী হলে মেন সমীকরণটা তুমি প্রথমেই লিখে নিবা, x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। সো এত যদি বিন্দুগামী হয় 9 প্লাস 4 ও 6g মাইনাস 4f প্লাস c = 0। তাহলে 6g মাইনাস 4f প্লাস c = 9 এবং 4 যোগ করলে 13, তার মানে -13। সমীকরণ 1 আসলো। আরেকটা বিন্দুগামী দেওয়া আছে, সেটা হলো -2,0 বিন্দুগামী হলে, -2,0 বিন্দুগামী হলে আমি জাস্ট পয়েন্ট লিখতেছি লাইনটাকে। সো -2 যদি হয় তাহলে 4 0, আর এখানে -4g, এটা তো 0ই, প্লাস c = 0। লাইনটাকে গুছিয়ে সমীকরণ ধরে ফেলবো। তাহলে এখানে পাচ্ছি আমরা -4g প্লাস c = -4, সমীকরণ 2। আচ্ছা, এখন আমাকে যে কাজটা করতে হবে এই সমীকরণ দুইটা থেকে কাজ করে যেভাবে হোক না কেন আমাকে জি, এফ এবং সি মানটাকে ম্যানেজ করতে হবে, তা না হলে কিন্তু অঙ্কটাকে করা যাবে না। এখন দেখা যাক এখান থেকে আমরা কিভাবে ম্যানেজটা করতে পারি। ওকে, এখন এখানে আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম
এইটা থেকে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, সি চলে যাবে, সি চলে গেলে শুধু জি থাকবে। তখন হয়তো বা আমরা খুব সহজেই আরেকটা সমীকরণ বের করার মাধ্যমে অঙ্কটাকে সলভ করতে পারবো। তো দেরি না করে 1 - 2 করে ফেলি। তাহলে এখান থেকে পাবো 6g - 4f + c -13। আমি সরাসরি এখানে আচ্ছা না থাক, ভেঙেই করি। আর -4g + c = -4। যদি বিয়োগ করি চিহ্ন পাল্টে যাবে, সি যে কারেন্টলি চলে যাচ্ছে। আমাদের এখানে থাকছে 10g - 4f, আর যদি 4 থেকে 13 যদি আমরা কাজ করি 4 - 13 -9, এটা সমীকরণ 3 ধরলাম আমরা। এবারে তারা বলছে একটি বৃত্তের কেন্দ্র 2x - y = 3 রেখার উপর অবস্থিত। এখন সেই কাজটা করব। 2x - 3 y দেওয়া আছে না, এখানে 2x - y = 3 দেওয়া আছে। 2x - y = 3 রেখার ওপর বৃত্তের কেন্দ্র অবস্থিত হলে, সেন্টার অবস্থিত হলে কি হবে বলো দেখি। আমাদের সেন্টারটা কত কথা ছিল মনে আছে? -g, -f হবে। অবস্থিত -g, -f, এটা লিখে দিই এখানে। -g, -f হলে সেই কাজটা এখানে বসাই দেব। x এর মান -g, y এর মান কত? -f। তাহলে -2g + f = 3, এইটাকে সমীকরণ ধরবো 4। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। এখন আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে আমি আবার বলছি যে এই রেখাটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল এবং ওই রেখাটা আমাকে তারা বলছে যে বৃত্তের কেন্দ্র অবস্থিত হলে। আর বৃত্তের কেন্দ্র -g, -f, তাহলে -g এখানে বসাই দিলাম x এর জায়গায়, আর -f বসাই দিলাম y এর জায়গায়। এখন কথা হচ্ছে এই 4 নং এবং 3 নং প্রায় সেম, শুধু এখানে g এবং f আছে আর এখানে f এবং g আছে। এক কাজ করে দুটি লাইনকে আমরা অপনয়ন পদ্ধতিটাকে সলভ করি। অপনয়ন পদ্ধতিতে কিভাবে করে করব? এটাকে 4 দ্বারা গুণ করে এটাকে 1 দ্বারা গুণ করি, তাহলে 4f কাটাকাটি করতে পারবো খুব সহজেই। ওকে, প্ল্যাটিং যা করলাম তাই করি। 3 নংকে 1 দ্বারা, 4 নংকে 4 দ্বারা করব। 1 দ্বারা গুণ করে যা আছে তাই, 10g - 4f = -9, আর 4 দ্বারা গুণ করলে -8g আর +4f, 3 4 12 পাবো। এটা কাটতে পারবো, এখানে বিয়োগ করলে থাকবে আমাদের 2g, আর এখানে যদি আমরা 12 থেকে 9 যদি বাদ দেই, সো 12 - 9, তার মানে 3 পাচ্ছি এখান থেকে। সো g এর ভ্যালুটা কত বের হয়ে আসলো? 3/2। g এর মান আমাদের মাত্র ম্যানেজ করা হলো। এবার আমাকে f এবং c এর টার্গেট করতে হবে। এখন একটা কাজ করি, g এর মান ধরে আমরা 4 নংয়ে বসিয়ে দিই, তাহলে f বের হয়ে যাবে, কারণ 4 নংটা ছোট আছে। এখন লিখবো g এর মান 4 নংয়ে বসিয়ে পাই। তো 4 নংয়ে যদি g এর মান বসায় দেই, তাহলে -2 * g এর মান 3/2 + f = 3। আমি সরাসরি এখানে f এর মান কত হয় তা লিখে দিচ্ছি। কাটাকাটি করলে -3 এখানে, সো দুটো কাটে গেল -3, ওই পাশে গেল +3, তার মানে 6 বের হবে। সো আমাদের g এর মান বের হলো, f এর মান বের হলো। g এর মান f এর মান যতক্ষণ বের করতে পারছি, c এর মান বের করা কোনো ব্যাপার না। ইভেন যদি g এর মান আমরা এখানে বসে দেই, তাই তো c এর মান বের হয়ে যাচ্ছে, ঝামেলা কম হবে, এখান থেকে বের করা থেকে এখানে বসানোটা সুবিধা হবে। তাহলে এক কাজ করি, g এর মান 2 নংয়ে বসিয়ে দেই। তোমরা এগুলো একটু বুঝে বুঝে তারপর তুলবা। আমি সমীকরণ হারিয়ে ফেলাবো, এর জন্য আমি বোর্ডটাকে মুছতে পারতেছি না। এখানে লিখে দেই g এর মান 2 নং বসিয়ে। ওকে, বসানো যাক। g এর মান 3/2 -4 * 3/2 + c = -4। ঠিক আছে, তাহলে এখানে যদি কাটাকাটি করি তাহলে আমাদের 2 থাকবে, তার মানে -6 থাকবে, সেটা পরে পাশে গেলে +6, তার মানে c এর মান কত বের হলো? 2। ফাইনালি আমরা g এর মান, f এর মান, c এর মান বের করতে পারছি। আর চিন্তা কোথায়, শেষ কাজটা করতে হবে। এই g এর মান, f এর মান, c এর মানটা আমাদের মেইন সমীকরণের মধ্যে আমরা বসাই দিব, আর কোনো কাজ নাই। এগুলো সব সমীকরণ এখন আর কোনো প্রয়োজন নাই।
এই অঙ্কগুলোর ঝামেলা আসলে এই জায়গাটাতে খুবই ধীরে সুস্থে অঙ্কগুলো তোমাকে করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এর মান কত 3/2, এক্স এফ এর মান কত 6, ওয়াই সি এর মান কত 2 ইকুয়াল টু 0। লাইনটাকে একটু ফিনিশিং করে ফেলি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 12y প্লাস 2 ইকুয়াল টু 0। তো আশা করি আমাদের 4 এর 1 নম্বর অঙ্কটা মাত্র কমপ্লিট হলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে ফাইন, কমপ্লিট। এরপরে সেম অঙ্কটা, এই 1 নাম্বার অঙ্কগুলোর এক মতো তুমি সেম ভাবে 2 নাম্বারও ট্রাই করবা। অনেক সময়ের ব্যাপার, এই জন্য আমি বাধ্য হয়ে 2 নাম্বারটা তোমাদের উপর রেখে দিলাম। তোমরা একই রকম ভাবে করবা। দেখো 2 নাম্বারটার মধ্যে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করতে বলছে। 1 নম্বর অঙ্কটার মধ্যে কিন্তু ঠিক তাই, দুইটা বিন্দুগামী দেওয়া ছিল, একটা সমীকরণ দেওয়া ছিল। তো তোমরা একের মতো করে সম্পূর্ণ 2 নাম্বারটা কিন্তু করে ফেলাবে। আমি আবার বলতেছি আমি 2 নাম্বার করে দিতাম তোমাদের, কিন্তু অঙ্কগুলো অনেক বড় হয়, অনেক সময় লাগে, অনেক ধীরে সুস্থে করতে হয়। ফার্স্ট অঙ্কগুলো এগুলো করতে পারি না, সমীকরণের ঝামেলা তো এর জন্য। সো আমি এখন আর কথা না বাড়িয়ে 4 নাম্বারটা যেটা আছে এইটাও তোমরা পারবা। দেখো দুইটা বিন্দু দেওয়া আছে এবং একটা সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে তোমাকে সমীকরণ নির্ণয় করতে বলছে। সো তুমি 2 এবং 4 নাম্বারটা 1 নাম্বারটার মতো করে করবা। আমি আর করছি না, কারণ অঙ্কটা একদমই সেম। কিন্তু আমি 5, 6, 7 করে দিব, কারণ 5, 6, 7 এর মধ্যে একটু কাহিনী আছে। 5 নাম্বারের অঙ্কটার মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা 3,5 এবং 6,4 বিন্দুগামী এবং যার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। আমি বলছিলাম x অক্ষের উপর অবস্থিত হলে কিন্তু একজনের মান 0 হবে। আবার এরপরের যে অঙ্কটা আছে সেটা আবার বলছে y অক্ষের অবস্থিত, একই মান দেওয়া আছে। সো 5 এবং 6 সেম অঙ্ক, একই মানের উপর ডিপেন্ড করে, এজন্য 5 এবং 6 আমি এক টানা করে দিচ্ছি। তোমরা দয়া করে 2 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কটা কিন্তু করে ফেলবা 1 নাম্বারটার মতো করে সেম। এখন যে অঙ্কটা করলাম ঠিক এভাবেই করবা। দুইটা বিন্দুগামী সমীকরণ বের করে নিবা, সেখান থেকে বিয়োগ করো বা যোগ করো কিছু একটা বের করে 3 নাম্বার সমীকরণের সাহায্য নিয়ে 4 নাম্বার সমীকরণ বের করে সেখান থেকে জি, এফ এবং সি এর মান বের করে মেইন সমীকরণে বসায় দিবা, শেষ। ওকে, সো আমি এখন 5 শুরু করব। দুইটা বিন্দুগামী দেখতে পাচ্ছি 3, 5 and 6, 4। সবার আগে সমীকরণ বের করে নিব তোমরা এখান থেকে। পয়েন্ট 35 বিন্দুগামী যদি হয়, সো সাধারণ বৃত্তের সমীকরণটাকে লিখে নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ওকে, সো যদি 3, 5 বিন্দুগামী হয় 9 প্লাস 25 প্লাস 6g 10f প্লাস c ইকুয়াল টু 0। তাহলে 6g প্লাস 10f প্লাস c ইকুয়াল টু 0 না পেয়ে আমরা এখানে 25 এবং 9 যখন যোগ করব কত পাওয়া যাবে? 25 প্লাস 9 34, মাইনাস 34 কে এই সাইড করলাম। আবার একটা বিন্দুগামী কত দেওয়া আছে? 6,4 বিন্দুগামী দেওয়া আছে। 6,4 পয়েন্ট যদি হয়ে থাকে 6 6 36 আর 4 4 16 প্লাস 2g x এর মান কত আমাদের 6, তার মানে 6 দেবো না 12g পাবো। আর f এর মান আমাদের কত 4 দেবো না 8f পাবো প্লাস c ইকুয়াল টু 0। একটু গুছিয়ে সমীকরণ ধরা যাক। তাহলে এখানে আমরা পাচ্ছি 12g প্লাস 8f প্লাস c ইকুয়াল টু 36 প্লাস 16 কাজ করলে 52 মাইনাস 52 সমীকরণ 2। ওকে, সো দুইটা বিন্দুগামী দুইটা সমীকরণ নির্ণয় করা হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, এখানে একটা কন্ডিশন তারা বলছে x অক্ষের উপর অবস্থিত। যেহেতু এটা x অক্ষের অবস্থিত, হ্যাঁ যেহেতু এটা x অক্ষের অবস্থিত, সেহেতু আমি বলছিলাম x অক্ষের অবস্থিত হলে কিন্তু g হবে না 0, বরং f 0 হবে। তার মানে এখানে f এর মান 0 হবে। তুমি লিখবা যেহেতু, এই লাইনটা কিন্তু অবশ্যই লিখবা, যেহেতু x অক্ষের উপর অবস্থিত, সেহেতু f কত 0। তার মানে f 0 হবে, মানে কিন্তু সমস্ত জায়গাকার f 0 হবে। 1 নং সমীকরণে যে তুমি f দেখতে পাচ্ছ এটা 0, 2 নং সমীকরণে যে f দেখতে পাচ্ছ তার মানে এটা 0। তাহলে সমীকরণটাকে তুমি এখন একটু এডিট করে ফেলো। কত পাবা তাহলে? 6g প্লাস c ইকুয়াল টু মাইনাস 34, আর এখানে পাবা 12g প্লাস c ইকুয়াল টু মাইনাস 52।
বুঝতে পারছি? এবার আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে এই দুটো সমীকরণকে যদি তুমি আরো সমীকরণ যদি ধরতে চাও, ধরতে পারো 3 নং 4 নং, তুমি তারপরে এখানে বিয়োগ করে দাও। আমি লিখে ফেললাম এখানে শর্ট করে 3 - 4 উই গেট, বিয়োগ করলে এই টার্মটা কাটাকাটি চলে যাবে, থাকবে আমাদের এখানে -6g, আর 52 থেকে 34 বাদ দিলে কত থাকবে? 52 - 34 18। তাহলে এখানে g এর মান -3 পাবো। হ্যাঁ, g এর মান ম্যানেজ হয়ে গেছে। r এর মান তো আগে থেকেই শূন্য। এখন g এর মান ধরে আমরা f বের করব। g এবং f এর মান সাজানো c বের করার দরকার আমাদের, কারণ c আমাদের মিসিং। তাহলে এখানে একটা কাজ করি, g এর মান যদি আমি 3 নং এ বসাই দিই, আমার c বের হয়ে আসবে। ওই কাজটাই করব, আর দেরি কোথায়? g এর মান 3 নং বসিয়ে, তবে তুমি চাইলে g এবং f এর মান, কারণ তুমি g এর মানও পাচ্ছ, f এর মানও পাচ্ছ, তুমি চাইলে g এবং f এর মান ধরে কিন্তু 1 নং এ বসে c বের করতে পারো। 1 নং বড়, এর জন্য আমি ছোট সমীকরণে বসাই আমার সময়টাকে আমি বাঁচাচ্ছি, ঝামেলা কমাচ্ছি। 3 নং এ যদি তুমি g এর মান বসায় দাও, তাহলে এখানে -18g + c = -34 পাওয়া যাবে। g এর মান -3 বসাচ্ছ, তার মানে -18, 3 6 -18। ওকে, c = 18 - 34, 18 থেকে যদি 34 বাদ দেওয়া যায়, তাহলে আমাদের থাকবে -16। তাহলে c এর মান আমরা পাইলাম -16। আর চিন্তা কোথায়? g এর মান, f এর মান, c এর মান ম্যানেজ হয়ে গেছে। সমস্ত মান ধরে এবার আমরা সমীকরণ, আমাদের সাধারণ বৃত্তের সমীকরণে মেইন সমীকরণের মধ্যে আমরা মানটা বসিয়ে দেব। সো আমরা এই অংশটাকে কিন্তু মুছে দিচ্ছি, কারণ এই অংশগুলো আমাদের কাজে লাগবে না। আমি এই অংশটুকু মুছলাম না, একটা কারণ আছে। এরপরের অঙ্কটা আসলে এই অঙ্কটাই তো, এই জন্য আর মুছলাম না। আমি এইখানে মানটা বসাচ্ছি এখন। কার মান? জি এর মান, এফ এর মান এবং সি এর মান। জি এর মান কত বের করছিলাম? এখন যদি কি ভুলে গেলাম, আগে তো আমাদের মুছে দেওয়া তো ঠিক ছিল না। এখানে আমরা জি এর মান বের করছিলাম -3, সি এর মান বের করছিলাম -16। ওকে, জি এর মান -3 বের করছিলাম, সি এর মান -16 বের হয়েছিল, আর এফ এর মান তো আগে থেকেই 0। ওকে, সো এই মানটা এখানে আমি এখন বসাই দিই এখানে, তাহলে দেখি কি হয়। সো x² + y² + 2gx + 2f y + c = 0 বসাই দিছি। তাহলে এখানে পাচ্ছি x² + y² - 6x - 16 = 0। আই থিঙ্ক এটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা শুরু করব 6 নম্বর অঙ্কটা। এটা ঠিক আগের অঙ্কটার মতোই। এখানে 3,5 বিন্দুগামী আছে এবং 6,5 বিন্দুগামী আছে। সো লিখব 3,5 বিন্দুগামী হলে আমাদের মেন সমীকরণ সূত্রটা কি? x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে 9 + 25 + 6g + 10f + c = 0। 6g + 10f + c এখানে 25 এবং 9 যদি যোগ করা যায়, 25 এবং 9 যোগ করলে আমরা 34 পাচ্ছি। সো -34 সমীকরণ 1। আবার যদি কত বিন্দুগামী বলছে? 6,4 বিন্দুগামী। 4 বিন্দুগামী হলে কি হবে বলো দেখি? 36 4 4 16, তাহলে 6 6 দুগুণা 12g আর 4 4 দুগুণা 8y + c = 0। এখানে পাচ্ছি 12g + 8y + c = 36 + 16 কাজ করলে -52 সমীকরণ 2। এখানে তারা বলছে y অক্ষরে অবস্থিত, y এক্সিস এর উপর হলে কি বলছিলাম মনে আছে? যদি y অক্ষরে অবস্থিত হয়ে থাকে তাহলে কার মান 0 হবে? g এর মান 0, g = 0। সো একটা মান আমাদের অলরেডি ম্যানেজ করা হয়ে গেল, g = 0। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি সমস্ত g কে 0 করে ফেলি। তাহলে আমাদের থাকলো 10f + c = -34, সমীকরণ 3 ধরে ফেলি। আর এখানে আমাদের থাকলো 8
এফ ছিল আমাদের এখানে 8f প্লাস সি ইকুয়াল টু -52 সমীকরণ 4 সমীকরণ দুটাকে আমি বিয়োগ করে দিই এখানে যদি এখানে বিয়োগ করে দিই চিহ্নটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে এটা চলে গেল আর এখানে আমাদের থাকলো শুধু 2f আর এখানে আমাদের 52 থেকে যদি 34 বাদ দেই কত থাকবে 52 - 34 18 সো f এর মান বের হলো কত 9 ওকে f এর মান আমাদের ম্যানেজ করা হয়ে গেল f = 9 এখন f এর মান যদি 9 হয়ে থাকে f এর মান যদি 9 হয়ে থাকে তাহলে আমরা f এর মান কি করব এই তিন নঙ্গে বসে সিটাকে বের করে নিয়ে আসি তাহলে তো হয়ে যাচ্ছে লিখি f এর মান 3 নং বসিয়ে ওকে 3 নঙ্গে যদি f এর মানটা আমরা বসায় দেই তাহলে এখানে 9 তার মানে 90 প্লাস c = -34 c = -34 -90 c এর মান তাহলে কত পাওয়া যায় -34 -90 -124 ওকে c এর মান আমাদের ম্যানেজ করা হয়ে গেল -124 এখন আমাদের কোনো কাজ নাই আমরা এখন g এর মান f এর মান c এর মান একদম মেন সমীকরণে বসাই দিই আমাদের কাজ শেষ সো যদি x² + y² এটা তো শূন্যই প্লাস 9 গুণা 18y আর এটা কত -124 = 0 যা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ তো আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা আসবো 8 নম্বর অঙ্কটা 7 নম্বর অঙ্কটাতে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y অক্ষে অবস্থিত যা মূল বিন্দু PQ বিন্দু দিয়ে যায় যা মূল বিন্দু ও PQ বিন্দু দিয়ে অনেক কিছু সুন্দর মজার একটা অঙ্ক প্রথম কথা y অক্ষে অবস্থিত তার মানে আমি আগে থেকেই বুঝতে পারছি g এর মান 0 কোনো সন্দেহ নাই এরপর মূল বিন্দু পাবি তার মানে c এর মানও 0 আর একটা বিন্দু PQ বিন্দু পাবি সো এখন PQ বিন্দুকে আমি আগে লিখে ফেলি তারপরে কাজ করে ফেলি এটা আমাদের 7 নম্বর অঙ্ক লিখবো এখানে P, Q বিন্দুগামী হলে সো সূত্রটাকে লিখি x² + y² + 2gx + 2fy + c = 0 সো পাচ্ছি এখান থেকে p² + q² + 2pg + 2qy f + c = 0 এটাকে আমরা সমীকরণ 1 ধরলাম কিন্তু তারা বলছে মূল বিন্দুগামী তুমি লিখবা যেহেতু মূল বিন্দুগামী সেহেতু c এর মান 0 এটাকে তুমি একটা সমীকরণ ধরে ফেলো 2 একই সাথে এখানে বলছে y অক্ষের উপর অবস্থিত হ্যাঁ y অক্ষের উপর অবস্থিত y এক্সিস এর উপর অবস্থিত হলে কার মান 0 হয় মনে আছে g এর মান 0 হবে g = 0 এটাকে 3 নাম ধরে ফেলো তার মানে তোমার f c 0 g 0 তোমার এখন কার মানটা নাই f এর মানটা নাই এখান থেকে f এর মানটা বের করে নিয়ে আসো g এর মান এবং c এর মান এই এক নঙে বসিয়ে দাও লিখব g c এর মান এক নঙে বসিয়ে পাই ওকে মান বসানো যাক পাবো p² + q² g এর মান 0 তার মানে এটা 0 নাই এইটা 2qf c এর মান তো 0 = 0 এখান থেকে শুধু আমাকে f টা বের করতে হবে তাই তো তাহলে একটা কাজ করি এটা যোগাযোগ বিয়োগ করে দেই তাহলে আমরা 2qf = -p² + q² f = -p² + q² / 2q এই যে আমি f এর মানটা বের করলাম এখন আমাদের সবগুলো মান আছে ভালো করে তাকা দেখো আমাদের এখানে g এর মান আছে আমাদের এখানে c এর মান আছে আমাদের এখানে f এর মান আছে সমস্ত মান ধরে আমরা আমাদের মেইন সমীকরণে বসাই দেব সব অঙ্ক থেকে তো একই কাজ এগুলো আমাদের আর লাগবে না শুধু f এর মানটা লাগবে কারণ g এবং c এর মান তো শূন্যই তাহলে x² + y² g 0 বাদ এটা f এর মানটা কত পাচ্ছি
মাইনাস একটা সামনে আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 2q। এফ এর মানটা বসাই দিলাম, ওয়াই 0 থাকলো, সির মান 0, ওটা আর লিখে লাভ নাই, ইকুয়াল টু 0। 2 কার্ডই করলাম, সো আমাদের এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ ওয়াই ইকুয়াল টু 0, যা আমাদের নির্ণয় সমীকরণ। তুমি চাইলে এখান থেকে আরো কিছু কাজ করতে পারো, আমার আর দরজা নাই, আমি অঙ্কটা এখানেই স্টপ রেখে দিচ্ছি। অর্থাৎ তুমি চাইলে এখানে কোনাকুনি গুণ করতে পারো, তো করি দেখাই। তো অঙ্ক করতে বললাম, আর এইটুকু লাইন যদি না করি, সো এক কাজ করি, পুরোটা বিয়োগ আছে ওর পাশে যোগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ ইন্টু ওয়াই। ওকে, কিউ ভাগ আছে গুণ হয়ে যাবে, কিউ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থাকলো এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দ্যাট ওয়াই। দ্যাটস আনসার। সো আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। সো আমাদের এই পৃষ্ঠের অঙ্ক সবগুলো কমপ্লিট। সবগুলো অঙ্ক একটু বড় বড় অঙ্ক, মন খারাপ করার কিছু নেই, অঙ্ক এরকম। এবার আমরা এখন চলে যাবো পাঁচে ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো তেমন নাই, সরাসরি মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক বুটেক্সের অঙ্কটা করে ফেলি। 5 নম্বর অঙ্কটা, একটি বৃত্তের সমীকরণ করা যেখানে বৃত্তের কেন্দ্র বিন্দুতে অবস্থিত এবং এত এর কেন্দ্র দিয়ে যায়। লাইনটা একটু ভালো করে পড়ে দেখো, আমাদের এখানে যে অঙ্কটা আছে 5 মধ্যে, এমন একটি যেটা বলছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা 4,5 বিন্দু এবং আর কি বলছে এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 এর কেন্দ্র দিয়ে যায়। তাহলে খুবই সোজা কাজ, তবে অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আছে। সবার আগে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা থেকে আমরা প্রথমে আগে বৃত্তের কেন্দ্রটা একটু শিওর হয়ে নিই, আর বৃত্তের কেন্দ্র যদি বের করতে পারি সেখান থেকে আমাদের আর কোনো সমস্যাই হবে না। শুরু করা যাক। পাঁচের 5 নাম্বারটা শুরু করছি। সমীকরণটা আগে দেখা যায় কি সমীকরণ আছে এখানে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এই, আচ্ছা এটা তো না, অন্য অঙ্ক বলতেছি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0 একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা ঠিক আছে? হ্যাঁ, সমীকরণটা ঠিক আছে, এবং যার কেন্দ্র 4,5 বিন্দুতে অবস্থিত। প্রথমে এই সমীকরণ সাপেক্ষে কেন্দ্রটাকে বের করে নিই। এখান থেকে লাইনটা কারণ এইভাবে করে লেখার অভ্যাস আছে আমাদের, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx, মনে আছে না, প্লাস 2fy, ওই যে আমি ওই লাইনটার সাথে কিন্তু কম্পেয়ার করছি, না কিন্তু কেন্দ্র বুঝতে পারবো না, প্লাস c ইকুয়াল টু 0। ওকে, তাহলে সেন্টারটা কি হবে, মাইনাস জি কমা মাইনাস এফ যদি হয় তাহলে মাইনাস 2,3 হবে। কিন্তু আমাকে এখানে আরেকটা কেন্দ্র দেওয়া আছে প্রশ্নের মধ্যে 4,5 বিন্দুতে অবস্থিত। এখন যদি একটা বৃত্তের কেন্দ্র যদি 4,5 হয়ে থাকে তাহলে আমাদের মেন সমীকরণটা কি আছে মনে আছে তোমাদের? যদি সেন্টার 4,5 হয় তাহলে আমরা জানি, মনে করে দেখো, বৃত্তের কেন্দ্রগামী সূত্র x minus a whole square plus y minus k whole square equal to r square। ওকে, তাহলে এখানে আমি মানটাকে বসায় দিব এখন এখানে, যেহেতু বৃত্তের কেন্দ্র h, কে দেওয়া আছে, তার মানে x মাইনাস কত 4 স্কয়ার, y মাইনাস কত 5 স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটাকে আমি আপাতত সমীকরণ 1 ধরতে পারি। কিন্তু এখানে তার যেটা বলছে যে এই সমীকরণ থেকে প্রাপ্ত যে কেন্দ্রটা পাইলাম, এই কেন্দ্রের মধ্যে এটা কার মান, প্রথমটা x এর মান, আর এটা কার মান, y এর মান। এই x এর মান y এর মান আবার এখানে বসায় দেব, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই ব্যাসার্ধের মানটা বের করতে পারবো, মানে r এর মানটা বের করতে পারবো। সো আমি এখন সেই কাজটাই করব, যা -2,3 বিন্দুগামী হলে। অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। মান বসায় দেই, -2 যদি এখানে বসায় দেই তাহলে এখানে -2 -4 হোল স্কয়ার, আর 3 যদি এখানে বসায় দিই 3 5 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। সো r স্কয়ার ইকুয়াল টু এখানে কত পাবো 36, আর এখানে পাবো 4, তার মানে 40 √40
বা আর স্কোয়ারের মান কত বের, আচ্ছা রুট 40 বের হয়। 40 রুট করলে কত পাওয়া যায়, সরাসরি লিখে দিই, 2 রুট 10 পাওয়া যাবে। 2 রুট 10 আমরা আর এর মানটা বের করলাম। এখন যে কাজটা করবো, এই আর এর মানটা ধইরে এইখানে বসায় দিব, দিলে আমাদের এই সমীকরণটা থেকে আমাদের বৃত্তের সমীকরণটা বের হয়ে আসবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ পুনরায় লিখবো আর এর মান এক নঙ্গে বসিয়ে পাই। এইটা একটু পেজটা ছিল, কারণ সমীকরণ নির্ণয় করতে হবে তোমাকে তো ব্যাসার্ধ নির্ণয় করতে বলা নাই, তোমাকে সমীকরণ নির্ণয় করতে বলছে। সো আমরা লিখবো আর এর মান এক নঙ্গে বসিয়ে দিব, তাহলে আমাদের সমীকরণ সুন্দরভাবে বের হয়ে যাবে। 2 রুট 10 পাচ্ছিলাম আর এর মান, এখানে লিখবো আর এর মান এক নঙ্গে বসিয়ে পাই। সো বসায় দেওয়ার পালা। এখানে সূত্র ফেলে দিয়ে a স্কয়ার মাইনাস 2ab, তার মানে 8x প্লাস 16 পাবো, আর a স্কয়ার মাইনাস 10y প্লাস 25, আর 2 রুট 10 উপরে স্কয়ার ছিল, স্কয়ার থাকলো, তাহলে এখানে থাকলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y ইকুয়াল টু, আমি 25 এবং 16 যোগ করে পাশে পাঠিয়ে দেবো। তার আগে দেখি 2 রুট 10 কে স্কয়ার করলে 40 পাওয়া যাবে, মাইনাস 16 মাইনাস 25, 40 মাইনাস 16 মাইনাস 25, মাইনাস 1 পাওয়া যায়। ওই মাইনাস 1 আবার এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস 1 ইকুয়াল টু 0, যা আমাদের বৃত্তের নির্ণয় সাধারণ সমীকরণ। সো আমাদের এটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে আর 5 ইম্পর্টেন্ট অঙ্ক নাই, আমরা এখন সরাসরি 7-এ চলে যাব। একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে এত এবং এত বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তার মানে স্পর্শকের অঙ্কগুলো আমাদের করতে হবে। এটাও খুবই সোজা কাজ। তোমাদের কিন্তু স্পর্শকের ক্ষেত্রে আমি কিন্তু একটা সূত্র লেখা দিচ্ছি, একটু মনে করে দেখো। সেই সূত্রটা কিন্তু আমাদের এখন এখানে কাজে লাগবে। যাই হোক, কি আমাদের যে দুইটা বিন্দুগামী দেওয়া আছে, সেই দুইটা বিন্দুগামী সাপেক্ষে আমরা কাজ করা শুরু করে দিই। সাতের 1 নাম্বারটা প্রথমেই বলছে একটি বৃত্ত y অক্ষকে স্পর্শ করে। স্পর্শ এবং ছেদ করা বা খণ্ডিত অংশ পর্যন্ত আলাদা। সো y অ্যাক্সিস কে স্পর্শ করলে কি হবে, f স্কয়ার ইকুয়াল টু c। ওকে, সূত্র আমরা পড়ছিলাম। এরপরে এখানে 30 এবং 70 বিন্দুগামী দেওয়া আছে, এর সাপেক্ষে কাজ করে ফেলবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। সো লিখি 7,0, প্রথমে এটা দেওয়া আছে না, প্রথমে 3,0 দেওয়া আছে। আচ্ছা, 3,0 বিন্দুগামী হলে পয়েন্ট লিখে দিই আমি, কষ্ট কি করতে যাবে। তাহলে সূত্রটাকে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। সো x এর মান যদি এখানে আমরা বসাই, তাহলে এখানে আমরা 3 3 9 প্লাস 0 প্লাস 6g প্লাস 0 প্লাস c ইকুয়াল টু 0 পাবো। গুছিয়ে লিখলে এখানে 6g প্লাস c ইকুয়াল টু -9 পাওয়া যাবে, সমীকরণ 2। ওকে, এরপর আবার কত বিন্দুগামী বলছে, 70 বিন্দুগামী হবে। 30 ফার্স্টে বলছিল, এবার 70 বিন্দুগামী বলছে। 70 পয়েন্ট দিয়ে যদি যায়, 7টা যদি এখানে বসাই দিই, 49 প্লাস 0 প্লাস 7 দুগুণা 14g। ওকে, এটা তো শূন্যই, c ইকুয়াল টু 0। তাহলে এখানে 14g প্লাস c ইকুয়াল টু -49, সমীকরণ কত, 3 মাত্র পাইলাম, বেশি সমীকরণ এখনো আসে নাই। 3 নং এবং 2 নং এর চেহারা সেম, তাহলে 2 এবং 3 থেকে বিয়োগ করে আমরা সহজেই g এর মান বের করে নিয়ে আসতে পারবো। সো লিখি 2 - 3 we get 2 - 3 লিখে দিচ্ছি, আমি এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিই, মাইনাস মাইনাস লিখতে পারবো, কষ্ট হয়, সিসি কাটাকাটি যাবে। 6 থেকে 14 যদি বিয়োগ করি তাহলে -8g পাবো, আর এখানে 49 থেকে যদি 9 বাদ দেই 40 পাবো, 5 8 40 -5 পাওয়া যাবে।
জি এর মান পাইলাম -5, কিন্তু আমাদের কিন্তু সি এর মান দরকার, কারণ সি এর মান ছাড়া কিন্তু আমরা কিন্তু এফটাকে বের করতে পারছি না। এক কাজ করি, জির মান ধরে 2 রঙে বসাই দিই, তাহলে সি বেড়ে যাবে। লিখবো এখানে জি এর মান 2 নং বসিয়ে, এই খালি বসানোর কাজ, এক জায়গা থেকে আরেক জায়গায় বসাও, আরেক জায়গা থেকে আরেক জায়গায় বসাও, তুমি যেমনি পারো জির মান এফ এর মান সি এর মান ম্যানেজ করো, তোমার অঙ্ক শেষ, আর কোনো ঝামেলা নেই। -5 বসাই দিই, তাহলে -30 প্লাস সি ইকুয়াল টু -9, সি ইকুয়াল টু 30 -9, তার মানে সির মান কত বেরোলো? 21। সো এবার আমাদের মনে হয় জির মান সির মান ম্যানেজ হয়েছে, কিন্তু এফ ম্যানেজ এখনো হয় নাই। সোজা কাজ, সির মান ধরে 1 নঙ্গে বসাই দেবো, তারপরে এফ ম্যানেজ হয়ে দেবো। সি এর মান 1 নং বসিয়ে যদি তুমি ওখানে বসায় দাও, তাহলে এফ স্কোয়ার ইকুয়াল টু 21, তার মানে এফ ইকুয়াল টু কত? √21। এবার আমাদের সবকিছু কমপ্লিট। এবার জির মান এফ এর মান সির মান সাধারণ বৃত্তের সমীকরণে বসায় দেবো, খেলা শেষ। একটা অঙ্ক করতে করতে দেখা যায় মাথা ব্যথা হয়ে গেছে, বেশিক্ষণ অঙ্ক করা যাবে না আর। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জির মান কত? -5, তার মানে এখানে -10 জি পাচ্ছি, সরি -10x পাবো। ওকে, √21। তবে অনেকে এখানে এফ এর মান প্লাস মাইনাস √21 ব্যবহার করতে পারে, তোমরা সিচুয়েশন বুঝে কাজ করবা। আমি স্কোয়ারের জন্য শুধু রুট ব্যবহার করছি, তো যদি প্লাস মাইনাস ব্যবহার করার দরকার হয় তাহলে প্লাস মাইনাস ব্যবহার করবা। আর এখানে কত? ওয়াই প্লাস সির মান কত? 21 = 0। আই থিঙ্ক অঙ্কটা কমপ্লিট।